নিজের স্বামীকে অন্য একটা মেয়ের কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখে একটুও অবাক হলো না শ্রাবণী। বুকের ভেতর হঠাৎ করে কিছু ভাঙার শব্দও হলো না। চোখে সামান্য জলটাও জমলো না তার, আর না ভ্রুজোড়া কুঞ্চিত হলো। কেবল একটা পুরনো চেনা নিশ্চুপতা এসে বসলো মেয়েটার ভিতরে। কি বিশ্রী সেই অনুভূতিটা। তবে শ্রাবণী নিজেকে খুব যত্ন করে সামলে নিল। এই দৃশ্যটা যেন দেখারই ছিল তার, যেন সে আগে থেকেই সবটা জানে। তার আড়ালে যে এসব হচ্ছে তা তো সে জানে, অনেক আগে থেকেই জানে। সবকিছু কি আর চোখে দেখতে হয়? চোখে না দেখেও তো অনেক কিছু বুঝতে পারা যায়। শ্রাবণীও বুঝতে পেরেছিল, আজকে নিজের চোখেও দেখে নিল। এবার যেন 16 আনা পূর্ণ হলো। শ্রাবণী চোখ তুলে ওদের দিকে তাকালো। ফারাবি যে মেয়েটার কোলে মাথা রেখে শুয়ে আছে, সেই মেয়েটাকেও সে চেনে। দুজন মানুষই শ্রাবণীর বড্ড প্রিয় আর বড্ড কাছের। কিছুদিন আগেও তাদের প্রতি ছিল শ্রাবণীর বুক ভরা ভালোবাসা। তারা শ্রাবণীর প্রতিটি মোনাজাতি ছিল। এখনো অবশ্য আছে, তবে ভালোটাতে নয়। মিনিট দুয়েক দাঁড়িয়ে থেকে ফারাবি আর মাইশাকে দেখল শ্রাবণী। ফারাবি, যাকে ভালোবাসে, যাকে ভরসা করে 3 বছর আগে ঘর ছেড়েছিল বোকা মেয়েটা। বাবা মায়ের কথা চিন্তা করেনি সে, আর না চিন্তা করেছিল এই নিষ্ঠুর সমাজের। শুধু চিন্তা করেছিল ফারাবির কথা, চিন্তা করেছিল তার ভালোবাসার কথা। আর মাইশা, শ্রাবণীর সবচাইতে প্রিয় বান্ধবী, যার কাছে শ্রাবণীর জীবনটা ছিল খোলা বইয়ের মতন। যেন বইয়ের প্রতিটি পাতা মাইশার জানা, মাইশার চেনা। কোন পাতায় কষ্ট, কোন পাতায় হাসি, তা মাইশা সবই পড়েছে। বহুবার পড়েছে সে। পড়েছে বলেই হয়তো এত নিষ্ঠুরভাবে তাকে ভাঙতে পেরেছে। তাকে ভাঙতে ঠিক জায়গাটাতেই আঘাত করেছে সে। ঠোঁট গোল করে তপ্ত নিঃশ্বাস ফেলল শ্রাবণী। হাত রাখলো উঁচু পেটটার উপর। ক্লান্ত লাগছে খুব, দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে। আজকাল অল্পতেই মেয়েটা কেমন ক্লান্ত হয়ে যায়, শরীরে যেন এক ফোঁটাও শক্তি নেই। শ্রাবণী চোখ তুলে আরো একবার তাকালো ফারাবি আর মাইশার দিকে। দুজনের মুখেই লেপ্টে আছে হাসি। ফারাবি কথা বলার ফাঁকে ফাঁকে মাইশার হাতে চুমু খাচ্ছে। ফারাবি যতবার মাইশার হাতে চুমু খাচ্ছে, ততবার লজ্জায় লাল হয়ে আসছে মাইশার মুখশ্রী। সেই লজ্জার কারণ কি? কাউকে বিশ্রীভাবে ঠকানোর লজ্জা, কারো বিশ্বাস আর ভরসা ভাঙার লজ্জা, নাকি প্রেমিক পুরুষের থেকে পাওয়া কাঙ্ক্ষিত চুম্বনের লজ্জা? এই লজ্জার কারণ কোনটা হতে পারে? দ্বিতীয়টা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ঠকবাজরা বুঝতে পারে না তারা যে ঠকিয়েছে। তাদের কোনো আত্ম অনুশোচনা নেই। ঠকবাজ নির্লজ্জদের অনুশোচনা থাকে বুঝি? থাকে না। শ্রাবণী এসব আর ভাবতে চাইল না। সে পা ঘুরালো। বাড়ি ফিরতে হবে তাকে। অনেক কাজ পড়ে আছে তার। কালকে ফারাবির জন্মদিন, ছেলেটার জন্য রান্না করতে হবে। শ্রাবণী চলতে চলতে মনে মনে ঠিক করে নিল কি কি রাঁধবে। চিংড়ির পোলাও খেতে পছন্দ করে ফারাবি। শ্রাবণী ঠিক করলো সেটাই রাঁধবে, সাথে ঝাল ঝাল করে গরুর মাংস। আর কি করা যায়? জন্মদিনে একটু মিষ্টি করা যায়। জন্মদিনে মিষ্টি না হলে হয়? মিষ্টি হিসেবে ফিরনি করবে বলে ঠিক করলো শ্রাবণী। ফিরনিটাও বেশ শখ করে খায় ফারাবি। রান্নাঘরে কাজ করছে শ্রাবণী। গরুর মাংস মেরিনেট করে রেখেছে সে। গরুর মাংস মেরিনেট করে রান্না না করলে ফারাবি খেতে পারে না। তার কাছে নাকি গন্ধ গন্ধ লাগে কেমন। কাজের ফাঁকেই দরজায় কলিং বেল বাজলো। শব্দ শুনে শ্রাবণী ট্যাপ ছেড়ে হাত দিল। হয়তো ফারাবি এসেছে। এ বাসায় তারা দুজনেই থাকে। ফারাবির কোনো পরিবার নেই। অনাথ আশ্রমেই বড় হয়েছে ছেলেটা। সেখান থেকেই পড়াশোনা করেছে, নিজের একটা নাম তৈরি করেছে। এখন সে প্রতিষ্ঠিত, তার পরিবারও আছে। শ্রাবণী তো তার পরিবার। ভারী দেহটান এগিয়ে নিয়ে গিয়ে দরজাটা খুলে দিল শ্রাবণী। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে ফারাবি। ঠোঁটের কোল জুড়ে তার কোমল স্নিগ্ধ হাসি। ফারাবিকে দেখে শ্রাবণীও হাসলো। ফারাবি এগিয়ে এসে শ্রাবণীকে আলতো হাতে জড়িয়ে ধরল। এমন ঘেমে গেছো কেন শ্রাবণ? রান্নাঘরে কাজ করছিলাম। যা গরম পড়েছে না আজ! শ্রাবণীর কথায় ফারাবি কপট রাগ দেখিয়ে বলল। তোমাকে কতবার বলেছি এই শরীর নিয়ে কাজ না করতে। কথা কেন শুনতে চাও না শ্রাবণ? ফারাবির রাগ দেখে শ্রাবণী হাসলো। ছেলেটা এমনই, শ্রাবণীর ভীষণ খেয়াল রাখে। একটুও অযত্ন হতে দেয় না তার। তাকে ভীষণ যত্নে আগলে রাখে। আসলেই কি তাই, নাকি সব লোক দেখানো? হয়েছে, তার রাগ দেখাতে হবে না। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য শরবত বের করছি। ফারাবি কথা না বলে কিছুক্ষণ শ্রাবণীকে জড়িয়ে ধরে থাকলো। এটা তার অভ্যাস। অভ্যাসটা অনেক পুরনো।
অভ্যাস সহজে ছাড়া যায় না। ফারাবি কিছুক্ষণ নীরবে লেপ্টে রইল শ্রাবণী দেহের সাথে। ফারাবি ছাড়তেই তার দিকে শরবতের গ্লাসটা এগিয়ে দিল শ্রাবণী। ফারাবি এক ঢোকেই গ্লাসটা খালি করে ফেলল। বাইরে বেশ গরম পড়েছে। গরমে গলা শুকিয়ে গিয়েছিল তার। খালি শরবতের গ্লাসটা শ্রাবণীর হাতে দিয়ে সে চলে গেল ফ্রেশ হতে। যাওয়ার আগে শ্রাবণীর কপালে চুমু খেতে ভুলল না সে। শ্রাবণী তাকিয়ে রইল ফারাবির যাওয়ার দিকে। ফারাবির গা থেকে ভস ভস করে নারী শরীরের গন্ধ ভেসে আসছে। বাচ্চা পেটে আসার পর থেকে শ্রাবণীর ঘ্রাণ শক্তি বেড়েছে কিছুটা। এই বেড়ে যাওয়া ঘ্রাণ শক্তি তাকে পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর সত্যটির সাথে পরিচয় করিয়েছে। শ্রাবণী নিজের পেটে হাত বুলালো। এই কঠিন সত্যটা সে নিজের বাচ্চাকে জানাতে চায় না। সে জানাতে চায় না এই কঠোর সত্যতা নিষ্পাপ বাচ্চাটা কখনো জানতে পারুক। শ্রাবণী এগিয়ে গেল রান্নাঘরের দিকে। চুলা থেকে পোলাওয়ের পাতিলটা নামিয়ে প্রেসার কুকার চাপিয়ে দিল। প্রেসার কুকারে আজকে গরুর মাংসটা রান্না করবে সে। ফারাবি না আসলে হয়তো পাতিলেই বসাতো। ফারাবি আসায় সময়ে শর্ট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে এসে টেবিলের চেয়ার টেনে বসলো ফারাবি। গলা উঁচিয়ে ডাকলো শ্রাবণীকে। শ্রাবণ, খাবার দাও, খিদে পেয়েছে ভীষণ। 2 মিনিট বসো, আসছি আমি। রান্নাঘর থেকে বেশ সুস্বাদু ঘ্রাণ ভেসে আসছে। ঘ্রাণে ফারাবির খিদেটা যেন দ্বিগুণ হলো। শ্রাবণীর রান্নার হাত ভালো। তার একটা ছোট রেস্তোরাঁ আছে। বিয়ের কিছুদিন আগেই সে এই রেস্তোরাঁটা চালু করেছিল। নাম বিষাদের স্বাদ। রেস্তোরাঁর এই নাম দেওয়ার কারণটা শ্রাবণী নিজেও জানে না। নাম সিলেক্ট করার সময় হুট করেই নামটা মাথায় এসেছিল তার। শ্রাবণীর মতে ভালো খাবার মানুষের অন্তরের সকল বিষাদ মুছে দেয়। ভালো খাবার মানুষের মন খারাপ মিটিয়ে দেয়। মন ভালো রাখতে ভালো আর সুস্বাদু খাবারের বিকল্প নেই। মিনিট দুয়েকের মাঝে খাবার নিয়ে আসলো শ্রাবণী। খাবারগুলো দেখতে বেশ লোভনীয় লাগছে। ফারাবির খিদে আরো একটু বাড়লো। শ্রাবণী খুব যত্ন করে ফারাবির প্লেটে খাবার তুলে দিল। গ্লাসে পানি ঢেলে দিল। ফারাবি ভাত মাখিয়ে প্রথম লোকমাটা মুখে তুলল। ফারাবির মাঝে মধ্যে মনে হয় শ্রাবণীর ফুল টাইম শেফ হয়ে যাওয়া উচিত। মেয়েটা এত ভালো রান্না করে, একবার খেলে স্বাদ মুখে লেগে থাকে। ফারাবি বেশ তৃপ্তি করে রাতের খাবার খেলো। খাওয়ার মাঝে শ্রাবণীকে সেধেছিল। শ্রাবণী খায়নি। রান্না করার পর 1 ঘন্টা সে কিছু খেতে পারে না। তার বমি আসে। বাচ্চা পেটে আসার পর এর প্রবণতা বেড়েছে। এমনিতেই পেটে খাবার সয় না। এখন খেলে সারাটা রাত তাকে বমি করেই কাটাতে হবে। তখন আবার ফারাবির সমস্যা হবে। শ্রাবণীর কোনো অসুবিধা হলে লোকটা সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না। অস্থির হয়ে সারাটা রাত কাটে তার। পারে না, কেঁদে কুটে একাকার করে দেয়। খাবার শেষ করে ফারাবি চলে গেল। শ্রাবণী টেবিলে সবকিছু গুছিয়ে রাখে এক বাটি ফিরনি নিয়ে ঘরে ঢুকলো। ফারাবি তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। শ্রাবণীকে দেখে সে ফোন নামিয়ে রাখলো। নাও, ফিরনি করেছি তোমার জন্য। ফারাবি হাসি মুখে ফিরনির বাটিটা হাতে নিল। 1 চামচ মুখে নিতেই বুঝলো আজকে মিষ্টিটা বেশি হয়েছে। ফারাবি এত মিষ্টি খায় না। তবুও সে হাসি মুখে ফিরনিটা শেষ করলো। খাবার নিয়ে শ্রাবণীকে সে কোনোদিন কিছু বলে না। শ্রাবণী তার জন্য ভালোবেসে যা রাঁধে সবই সে সোনামুখ করে খেয়ে নেয়। একটু খাও। 1 চামচ ফিরনি শ্রাবণীর দিকে এগিয়ে দিল ফারাবি। শ্রাবণী আলতো হেসে ফিরনি খেলো। ফিরনি তার নিজেরও পছন্দ। মিষ্টি সকল খাবারই শ্রাবণীর পছন্দের। যা মিষ্টি কম তা শুধু তার জীবনেই। শ্রাবণী ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। জীবনে তিক্ততারও দরকার আছে। তিক্ততা মানুষকে বাস্তবতা শেখায়। নিষ্ঠুরতম সত্যের মুখোমুখি করায়। ভোরের আলো তখনও ফোটেনি। চারদিকে চলছে আলো আধারে লুকোচুরি খেলা। তারা যেন উল্লাসে মেতে উঠেছে। সেই সাথে বইছে মৃদুমন্দ বাতাস। সেই মৃদু বাতাসে গরমের তাপট কিছুটা কমেছে বটে। ঘরের ভিতরে চলছে এসি। এসির হাওয়া গরমকে করেছে কিছুটা সহনীয়। এসির ঠান্ডা হাওয়ায় ততটাও গরম লাগছে না গায়ে। যাই নামাজে বসে আছে শ্রাবণী। ভারী পেটটা নিয়ে নামাজ পড়তে তার সময় লাগে একটু। নামাজ শেষ করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো সে। তারপর গেল রান্নাঘরে চায়ের পানি বসাতে। ঘুম থেকে উঠেই ফারাবি চিনি ছাড়া 1 কাপ রং চা খায়। চুলায় চায়ের পানি বসিয়ে ঘরে এলো শ্রাবণী। আলতো করে ডাকলো ফারাবিকে। ফারাবি, ওঠো, সকাল হয়ে গেছে। ফারাবি নড়ে চড়ে উঠল। তবে ঘুম ভাঙল না তার। শ্রাবণী আবারও তাকে ডাকলো। ফারাবি, ওঠো না, না হলে দেরি হয়ে যাবে তো তোমার। আজকে তোমার সিলেট যাওয়ার কথা ভুলে গেছো তুমি? এইবারে ফারাবির ঘুম কিছুটা হালকা হলো। সে চোখ ডুলে উঠে বসলো। সকাল সকাল শ্রাবণীর স্নিগ্ধ মুখখানা দেখে হাসি ফুটে উঠল ফারাবির অধর কোলে। শ্রাবণ, বলো।
তুমি অনেক স্নিগ্ধ। স্নিগ্ধ? সুন্দর নই? জানি না, তোমাকে আমার চোখে সব সময় স্নিগ্ধ লাগে। একেবারে ভোরের সদ্য ফোটা গোলাপের মতন স্নিগ্ধ তুমি, যার গায়ে লেগে থাকে কয়েক ফোঁটা শিশির। ফারাবির কথা শুনে শ্রাবণী হাসল। ফারাবির সাথে পথ চলা 7 বছরের, 4 বছরের সম্পর্ক আর 3 বছরের এই সংসার জীবনে ফারাবি তাকে একবারের জন্য সুন্দর বলে সম্বোধন করেনি। সবসময় বলেছে শ্রাবণ, তুমি স্নিগ্ধ কোমল। শ্রাবণী তা এক বাক্যে মেনে নিয়েছে। ফারাবির প্রত্যেকটা কথা শ্রাবণী মেনে নেয়। ফারাবির মতন একজন মানুষ কখনো ভুল হতে পারে না। ভুল তো সে, যে ফারাবির এক কথায় সব ছেড়ে ছুড়ে তার হাত ধরেছিল। সে ভুল না হলে কি আর ভালোবাসায় অন্ধ হতো? হতো না। শ্রাবণ, ফারাবির ডাকে ধ্যান ভাঙল শ্রাবণীর। সে মিষ্টি হেসে তাকালো ফারাবির দিকে। ফারাবি উদাস চোখে তাকিয়ে দেখল সেই মিষ্টি হাসি। শ্রাবণীর হাসিটা খুব সুন্দর। এমন সুন্দর হাসি ফারাবি আর দেখেনি। ফারাবি আজকাল উদাস হয় খুব। আগে এমন উদাস হতো না, বিষাদও লাগতো না। আজকাল লাগে, বড্ড বিষাদ লাগে তার। বলো। তোমার হাসিটা খুব সুন্দর। ফারাবির কথায় শব্দ করে হাসল শ্রাবণী। ফারাবি মুগ্ধ হয়ে সেই হাসি দেখতে থাকলো। বাচ্চা পেটে আসার পর থেকে শ্রাবণীর মধ্যে অনেক বদল এসেছে। শরীরটা আগের থেকে পুষ্ট হয়েছে। দেখতে খুব আদুরে লাগে, সারাক্ষণ আদর করতে মন চায়। শ্রাবণীর হাত দুটো টেনে ধরল ফারাবি। আলতো করে চুমু খেলো শ্রাবণীর হাতের পিঠে। শ্রাবণীর চোখের সামনে ভেসে উঠল কাল বিকালে সেই দৃশ্যটা। ফারাবি এমন করেই মাইশার হাতের পিঠে চুমু খেয়েছিল। মাইশা লজ্জারাঙ্গা হয়ে হেসেছিল। হাসলো শ্রাবণীয়, তবে সেই হাসিতে লজ্জা ছিল না, ছিল তাচ্ছিলতা। সেই তাচ্ছিলতা ফারাবি বুঝল না। ফারাবি বড্ড বোকা। বোকা না হলে কেউ হীরা রেখে কাছের পেছনে যায় না। শ্রাবণী ভাবুক হলো, সে কি আসলেই হীরা, নাকি সে নিজেই কাজ? হীরাকে তো এত সহজে পায়ে পিষে ফেলা যায় না। কাজকে যতটা সহজে ছুঁড়ে ফেলা যায়, হীরাকে ততটা সহজে ছুঁড়ে ফেলা যায় না। শ্রাবণী আপাতত নিজের ভাবনার সেটার বন্ধ করলো। ফারাবিকে বলল, এত ভালোবাসা দেখাতে হবে না। ফ্রেশ হয়ে আসো, তোমার চা আনছি। ফারাবি মাথা দুলিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ফারাবি ওয়াশরুমের দরজা বন্ধ করতেই শ্রাবণী 2 ফোঁটা স্যানিটাইজার দিয়ে হাত ঘষল। আজকাল ফারাবির স্পর্শে তার বড্ড ঘেন্না লাগে। বমি চলে আসে প্রায়। ওই দিন তো সে ফারাবির গায়েই বমি করে দিয়েছিল। ফারাবি তা গায়ে মাখেনি। বোকাটা হয়তো ভেবেছিল প্রেগন্যান্সির জন্য এমন হয়েছে। ফারাবির বোকামিতে শ্রাবণীর ভীষণ হাসি পায়। বড্ড হাসি আসে তার। শ্রাবণী আগে ভাবতো বোকারা ঠকাতে পারে না, কিন্তু সে ভুল ছিল। বোকারাও ঠকায়, খুব বিশ্রীভাবে ঠকায়। নাস্তার টেবিলে বসে নাস্তা করছে ফারাবি। নিজেও খাচ্ছে, শ্রাবণীকেও খাইয়ে দিচ্ছে। প্রতিদিন সকালে ফারাবির হাতে খায় শ্রাবণী। গত 3 বছর যাবৎ এটাই হয়ে আসছে। শ্রাবণী নিজের হাতে খেতে পারতো না। 4 ভাইয়ের একমাত্র বোন হওয়ায় বাপের বাড়িতে বেশ আহ্লাদেই বড় হয়েছে সে। ফারাবিকে বিয়ে করে সে আহ্লাদ শেষ হয়েছে। এখন তার সকল আহ্লাদ ফারাবির কাছেই। ফারাবিও তার সকল আহ্লাদের খেয়াল রাখে। আর খাবো না। এত অল্প খেলে কি করে হবে শ্রাবণ? তোমার এখন বেশি বেশি করে খেতে হবে। হ্যাঁ, খেতে খেতে ফুটবল হয়ে যাই। চুপচাপ খাওয়া শেষ করো শ্রাবণ। খাবার নিয়ে এত বাহানা কেন করো বলো তো? আমি আর খেতে পারবো না, প্লিজ। আর 2 টুকরো। ফারাবি ঠেলে ঠুলে শ্রাবণীকে 2টো পরোটা খাওয়ালো। মেয়েটা একদম খেতে চায় না। খাওয়া নিয়ে শ্রাবণীর এই অনীহা ফারাবির ভালো লাগে না। সে না খেলে বাচ্চা পুষ্টি কি করে পাবে? সকালের নাস্তা খেয়ে তৈরি হয়ে নিল ফারাবি। শ্রাবণী তার ছোট ব্যাগটা প্যাক করে দিল। ফারাবির পছন্দের কিছু শুকনো খাবারও সাথে দিয়ে দিল। তোমায় খুব মিস করব। মন খারাপ করে বলল ফারাবি। ফারাবির কথায় শ্রাবণী হাসলো। বলল, আমরাও তোমায় খুব মিস করবো, তাড়াতাড়ি ফিরে এসো। ফারাবি আলতো করে শ্রাবণীকে জড়িয়ে ধরে তার পেটের উপর হাত রাখলো। নিজের যত্ন নেবে, খাবারের একদম অবহেলা করবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার যাও, না হলে দেরি হয়ে যাবে তো। এবারে শ্রাবণীকে ছেড়ে দিল ফারাবি। ছোট্ট করে শ্রাবণীর কপালে একটা চুমু দিল। দ্বিতীয় চুমু দিল শ্রাবণীর উঁচু পেটে। আসছি। চলে গেল ফারাবি। শ্রাবণী দরজা আটকে দিয়ে এসে সোফায় বসলো। 2 দিন তাকে একা থাকতে হবে। এমন নয় সে এর আগে একা থাকেনি, কিন্তু বাচ্চা পেটে আসার পর ফারাবি তাকে একা রেখে কোথাও যায়নি। এবারই প্রথম, হয়তো শেষও। শ্রাবণী সেন্টার টেবিল থেকে ফোনটা নিয়ে মাইশাকে কল করলো। মাইশাকে আসতে বলবে, গল্প করা যাবে। তবে শ্রাবণী জানে মাইশা আসবে না, কারণ সে শহরে নেই, সিলেট গিয়েছে। ফারাবির সাথেই গিয়েছে সে।
ফারাবির জন্মদিন পালন করতে তারা সিলেট গিয়েছে। ফারাবি প্রথমে রাজি হয়নি, সে শ্রাবণীকে এই অবস্থায় একা রেখে যেতে রাজি হয়নি। মাইশা তাকে রাজি করিয়েছে। কিভাবে করিয়েছে সে ভালো জানে। দুবার রিং হতেই ফোন তুলল মাইশা। হ্যাঁ শ্রাবণ, বল। কোথায় আছিস তুই? কেন? কোনো দরকার? ফারাবি বাসায় নেই, আমার একা একা ভালো লাগছে না, তুই চলে আয়, একসাথে গল্প করব। সরি রে শ্রাবণ, আমি আসতে পারবো না। আমি একটু ফুপুর বাড়িতে এসেছি। হঠাৎ ওইখানে গেলি কেন? আর বলিস না, কয়েকদিন যাবৎ ফুপু এত জোর করছে আসার জন্য, না এসে আর পারলাম না। শ্রাবণী জানে মাইশা মিথ্যে বলছে। মাইশার ফুপু কখনোই তাকে যেতে বলে না। মাইশা গেলে ভদ্রমহিলা উল্টা মুখ কুচায়। মাইশাকে তিনি তেমন একটা পছন্দ করেন না। মাইশার এই মিথ্যে কথাটাও গিলে নিল শ্রাবণী। কপট অভিমান করে বলল, আচ্ছা ঠিক আছে। রাগ করিস না বাবু, ফুপুর বাসা থেকে এসে ঠিক তোর বাসায় যাব। মনে থাকে যেন। নিজের খেয়াল রাখিস শ্রাবণ। ফোন রাখলো শ্রাবণী। ভেতরটা ভোঁতা হয়ে আছে তার। মানুষ এত সুন্দর অভিনয় কিভাবে করতে পারে? কিভাবে এত সাবলীলভাবে তারা একজনকে ঠকাতে পারে? শ্রাবণী ফোঁস করে দুটো দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ইচ্ছে করছে বেস্ট অভিনেত্রীর পুরস্কারটা মাইশার মুখের উপর ছুঁড়ে মারতে। শ্রাবণী মনে মনে মাইশাকে দুটো সভ্য গালি দিল। অসভ্য গালি সে দিতে পারে না। ছোটবেলায় একবার দিয়েছিল। মা সেদিন উত্তম মধ্যম দিয়েছিল ধরে। বড় ভাই সেদিন না বাঁচালে হয়তো আজকে তাকে এমন দিন দেখতে হতো না। শ্রাবণী ঠোঁট উল্টালো। মায়ের কথা মনে পড়ছে, কিন্তু যাওয়া যাবে না। ওই মহিলা সুবিধার মানুষ নয়। দেখা যাবে তাকে দেখতে পেয়ে চেলা কাঠ নিয়ে তেড়ে আসছে। মাকে ছোটবেলায় শ্রাবণী রাক্ষসী মহিলা বলে মনে হতো, এখন আর মনে হয় না। তার বাচ্চাটা পেটে এসেছে পর থেকে মায়ের প্রতি তার ভালোবাসাটা বেড়েছে কিঞ্চিত। বাসায় শ্রাবণীর কোনো কাজ নেই এখন। সে ভাবলো একটু রেস্তোরাঁ থেকে ঘুরে আসবে। অনেকদিন রেস্তোরাঁয় যাওয়া হয় না তার। বাচ্চা পেটে এসেছে পর থেকে ফারাবি তাকে খুব একটা বের হতে দেয় না। সে নিজেও খুব একটা বের হয় না। আজকাল শরীরটা তেমন একটা সাথ দেয় না তার। অল্পতেই ক্লান্ত হয়ে ওঠে। শ্রাবণী তৈরি হয়ে বাসা লক করে রেস্তোরাঁয় চলে গেল। আজকে সারাটা দিন সে সেখানেই কাটাবে। বিষাদের স্বাদ এই এলাকার একটি নামকরা রেস্তোরাঁ। যদিও রেস্তোরাঁটা বেশি বড় নয়, তবুও এখানে মানুষের ভিড় লেগে থাকে। এই রেস্তোরাঁয় সব বাঙালি গ্রামীণ খাবার পাওয়া যায়। ভর্তা ভাতের জন্য এই এলাকার লোকজনের প্রথম পছন্দ বিষাদের স্বাদ। প্রতিদিনকার মতন আজকেও বেশ ভিড় জমেছে রেস্তোরাঁয়। শ্রাবণী সেই ভিড় টেলে এগিয়ে গেল ক্যাশ কাউন্টারের দিকে। শ্রাবণীকে দেখে এগিয়ে এলো মুয়াজ। সে এই রেস্তোরাঁর ম্যানেজার। শ্রাবণীর বেশ বিশ্বস্ত একজন সে। শ্রাবণীর অবর্তমানে মুয়াজই সবটা সামলায়। আফু, আপনি এই শরীর নিয়ে আসতে গেলেন কেন? বাসায় ভালো লাগছিল না, ভাবলাম একবার ঘুরে যাই, অনেক দিন হলো আসা হয় না। ভাইয়া জানতে পারলে কিন্তু রাগ করবে খুব। তুমি না জানালে সে জানবে না। বাসায় নেই ভাইয়া? না, কিছু কাজে সিলেট গিয়েছে। আর কিছু বলল না মুয়াজ। সে হাত ধরে শ্রাবণীকে একটা চেয়ারে বসিয়ে দিল। মুয়াজের সাথে শ্রাবণীর সম্পর্কটা ভাই বোনের থেকে কম কিছু না। শ্রাবণী মুয়াজকে পানি আনতে বলল। বাইরে কাঠফাটা রোদ উঠেছে আজকে। সেই সাথে পড়েছে মাথা ফাটা রোদ। রোদ আর গরমে গলাটা শুকিয়ে গেছে তার। তখন লাঞ্চ টাইম। এই টাইমে রেস্তোরাঁয় সবচেয়ে বেশি ভিড় থাকে। শ্রাবণীর এত মানুষের কোলাহল পছন্দ নয় বলে সে ভেতরে চলে গেল। রেস্তোরাঁয় একটা ছোট্ট কক্ষ আছে। এটা মূলত একটা অফিস রুম। শ্রাবণী একবার ফারাবিকে বলেছিল, অফিস তার খুব ভালো লাগে। চেয়ার টেবিল এক গাদা ফাইল পিসি আরও কত কি। ফারাবি তাই শুনে এটা বানিয়ে দিয়েছিল শ্রাবণীকে। ফারাবির কথা মনে পড়তেই শ্রাবণী দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আজকাল ফারাবির কথা মনে পড়লে শ্রাবণীর ভেতর থেকে কেমন তাচ্ছিল্যতা বেরিয়ে আসে। এই ফারাবি এমন ছিল না। তার প্রতি ফারাবির ভালোবাসাটা কপট ছিল না, ছিল সত্যি, একদম শুদ্ধ। সেই শুদ্ধ ভালোবাসাটায় এক ফোঁটা গোমূত্র হয়ে এসে পড়েছে মাইশা। তাদের শুদ্ধ ভালোবাসাটাকে অশুদ্ধ করে দিয়েছে। মাইশা নিজেও এমন ছিল না, ছিল শ্রাবণীর খুব কাছের একজন। দুই আপন মানুষ মিলেই শ্রাবণীকে ধোঁকা দিয়েছে, তাকে গুড়িয়ে দিতে চেয়েছে। তারা তাদের কাজে কিঞ্চিত সফলও হয়েছে বটে। প্রিয়দের ধোঁকায় সে ভেঙে গেছে ঠিকই, কিন্তু গুড়িয়ে যায়নি। সে দক্ষ হাতে নিজেকে সামলে নিয়েছে। লড়াই তো এখনো শুরুই হয়নি। লড়াই শুরুর আগে গুড়িয়ে যাওয়ার মতন মেয়ে শ্রাবণী নয়। প্রিয়দের থেকে ধোঁকা পেয়ে কেঁদে কুটে ভাসিয়ে দেওয়ার মতন মেয়েও শ্রাবণী নয়। প্রতি উত্তর করতে সে জানে।
তার জন্য শুধু সঠিক সময় দরকার। সঠিক সময়ে সঠিক চালটা দিলেই না খেলাটা জমবে। শ্রাবণীর ভাবনার মধ্যেই বাইরে থেকে চেঁচামেচির শব্দ ভেসে এলো। শ্রাবণী কান খাড়া করে শুনতে চাইলো বাইরে হচ্ছে কি, তবে সে ঠিকঠাক শুনতে পেল না। শুধু ভেসে আসছে দুটো কণ্ঠস্বর, একটা আওয়াজ মুয়াজের, আরেকটা অপরিচিত। নিজের ভারী শরীরটা নিয়ে উঠে দাঁড়ালো শ্রাবণী। গায়ে জামাটা টেনে টুনে ঠিক করে বাইরের দিকে পা বাড়ালো সে। আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা চাইছি স্যার। আমাদের একটু সময় দিন, আমরা সবটা ঠিক করে দিচ্ছি। ক্ষমা করে দিন বললেই কি বুঝি সব ঠিক হয়ে যায়? আপনারা ক্ষমা চাইলেই বুঝি সবটা ঠিক হয়ে যাবে? জানেন আপনাদের এই ভুলের জন্য আমার কতটা লস হয়েছে? আমরা আসলেই দুঃখিত স্যার। আপনার দুঃখের আচার বানিয়ে খেয়ে ফেলুন আপনি। মুয়াজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে বারবার সামনের ব্যক্তিকে বোঝাতে চাচ্ছে, কিন্তু সে বুঝতে নারাজ। কি হচ্ছে এখানে? এগিয়ে এসে জানতে চাইলো শ্রাবণী। শ্রাবণীর কথায় মুয়াজ আর অপরিচিত ব্যক্তিটি তাকালো শ্রাবণীর দিকে। আসলে আপু, ওনাদের ঠিকানায় ভুল পার্সেল চলে গেছে। মুয়াজের কণ্ঠে স্পষ্ট অপরাধবোধ। শ্রাবণী এবারে তাকালো অপরিচিত ব্যক্তিটির দিকে। সে ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে আছে শ্রাবণীর দিকে। ঠিক শ্রাবণীর দিকে নয়, তার দৃষ্টি শ্রাবণীর উঁচু পেটটার দিকে। শ্রাবণী এবার লোকটার দিকে তাকালো, বিনম্র গলায় বলল, আমাদের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি খুবই দুঃখিত। আসলে এই টাইমে রেস্তোরাঁয় রাশ চলে খুব। এত অর্ডারের মাঝে একটা ভুল হয়ে গেছে। আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা চাইছি স্যার। শ্রাবণীর কথায় ব্যক্তিটি নিজের দৃষ্টি সরিয়ে শ্রাবণীর মুখের দিকে তাকালো। ফর্সা মুখটা লাল হয়ে আছে। সেই রক্তিম মুখে জমেছে ফোঁটায় ফোঁটায় পানি। পানির ফোঁটাগুলো দেখতে মুক্তার দানার মতন লাগছে। ক্ষমা চাইলে তো সব ঠিক হয়ে যাবে না? আমাদের যে ক্ষতি হয়েছে তা তো পূরণ হবে না। লোকটার কণ্ঠে স্পষ্ট ক্ষোভ। শ্রাবণী ফোঁস করে দুটো নিঃশ্বাস ফেলল, বলল, আপনি চাইলে আমরা ক্ষতিপূরণ দিতে রাজি আছি। শ্রাবণীর কথায় মুয়াজ গাল ফুলিয়ে তাকালো তার দিকে। তার চোখে মুখে অপরাধবোধ স্পষ্ট। মুয়াজের এই অপরাধবোধ দেখে অবাক হলো শ্রাবণী। এতটা কেন অপরাধী ভাবছে সে নিজেকে? সে তো কোনো গুরুতর অপরাধ করে বসেনি। সামান্য একটা ভুল করেছে সে। তাহলে কেন? কিছু মানুষ তো বিরাট অপরাধ করেও কেমন নির্বিকার থেকে যায়। শ্রাবণী মুয়াজকে চোখের ইশারায় আশ্বস্ত করলো। আপনার মনে হয় আমি এখানে ক্ষতিপূরণ চাইতে এসছি? গম্ভীর আর ভরাট গলায় কথাটা বলল ব্যক্তিটি। শ্রাবণী এবারে বিরক্ত হলো। বাচ্চা পেটে আসার পর থেকে এই এক সমস্যা শুরু হয়েছে তার। কিছু থেকে কিছু হলেই বিরক্তিতে মুখ ভোতা হয়ে আসে তার। তাহলে কেন এসেছেন? অযথা তামাশা করতে? লোকটার মুখ দেখে মনে হলো শ্রাবণীর কথায় সে যথেষ্ট অবাক হয়েছে। অযথা তামাশা? এটা কি আপনার অযথা তামাশা বলে মনে হচ্ছে? হ্যাঁ, কে তো ভুল করেছেন, তার উপর আমাকে এসব অপবাদ দিচ্ছেন। শ্রাবণীর বিরক্তির পাল্লাটা আরো একটু ভারী হলো। সে বিরক্তিকর কণ্ঠে বলল, দেখুন মিস্টার আব্রাহাম, আব্রাহাম ফয়েজি। দেখুন মিস্টার ফয়েজি, আমরা আমাদের করা ভুলের জন্য মন থেকে দুঃখ প্রকাশ করছি। আমরা ভুলের জন্য কম্পেনসেশন দিতেও রাজি আছি। এখন আপনি কি চাইছেন সেটা বলুন। শ্রাবণীর গলার বিরক্তিতে আরো অবাক হলো আব্রাহাম। একে বোধহয় বলে চোরের মায়ের বড় গলা। সে কাটকাট গলায় বলল, আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য আজকে আমার 20 কোটি টাকার ডিলটা ক্যান্সেল হলো। কি ভেবেছেন আপনার শুকনো সরিতে সব ঠিক হয়ে যাবে? টাকার অ্যামাউন্ট শুনে শ্রাবণী বুঝলো ব্যাটার এত রেগে যাওয়ার কারণ। 20 কোটি টাকা নেহাত কম নয়। সে গলার স্বর নরম করে বলল। আমরা আসলেই দুঃখিত মিস্টার ফয়েজি। শ্রাবণীকে নরম হতে দেখে দমল আব্রাহাম। এমন পোয়াতি মহিলার সাথে ঝামেলা করতে তার ভালো লাগছে না। পরের বার থেকে খেয়াল রাখবেন, যারা খাবার অর্ডার করে তার অনেক ভরসা করেই করে। তাদের ভরসা এমন আলপিন ঢুকাবেন না। এমন ভুল করতে থাকলে রেপুটেশন ধরে রাখতে পারবেন না। কথাগুলো বলে আব্রাহাম দাঁড়ালো না আর। চোখে রোদ চশমা পড়তে পড়তে রেস্তোরাঁর বাইরে পা বাড়ালো। কাচের দরজাটা টেনে ধরে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো শ্রাবণীর দিকে। দৃষ্টিটা এবারেও ছিল শ্রাবণীর উঁচু পেটটার দিকে। আব্রাহাম চলে যেতেই শ্রাবণী ফোঁস করে দুটো নিঃশ্বাস ছাড়ল। মুয়াজ এগিয়ে এসে মাথা নিচু করে বলল, সরি আপু, আসলে অনেকগুলো অর্ডার ছিল আজকে, তাই একটু তালগোল পাকিয়ে গেছে। শ্রাবণী মুয়াজের দিকে তাকিয়ে আলতো করে হাসলো, বলল, সুখে মুয়াজ, কাজ করতে গেলে এমন একটু একটু ভুল হয়। ভুল না করলে ঠিক করতে শিখবে কি করে? এবার যা হয়েছে তা হয়েছে, এরপর থেকে খেয়াল রাখবে। অবশ্যই আপু, এখন থেকে 3 বার চেক করে পার্সেল পাঠাবো।
মুয়াজের কথায় আবারও হাসলো শ্রাবণী। একটু আগেই বাড়ি ফিরেছে শ্রাবণী। ফ্রেশ হয়ে এসে নিজের গোপন সিন্দুকটা বের করলো সে। এই কয়দিন ফারাবি বাসায় থাকবে না। এই কয়দিনেই তাকে বাকি কাজগুলো শেষ করতে হবে। ফারাবি বাসায় থাকলে সবকিছু লুকিয়ে রাখতে হয়। ফারাবি বোকা ধাঁচের মানুষ বলে এখনো তার চোখে কিছু ধরা পড়েনি। আর ধরা পড়লেও সমস্যা নেই। যা করার শ্রাবণী ইতিমধ্যেই সব করে ফেলেছে। শ্রাবণী সময় নিয়ে সবকিছু গুছিয়ে রাখলো। সেই সাথে নিজের আগামী দিনের পরিকল্পনাও সাজিয়ে নিল সে। পরিকল্পনা ছাড়া শ্রাবণী কোনো কাজ করে না। শ্রাবণী ফোনটা হাতে নিয়ে কাউকে ফোন করলো। এই কয়দিন সে রেস্ট করবে। আর আপাতত কোনো কাজ নেই। তার আপাতত কোনো কাজ নেই এখন। সিলেট সবুজে মোড়া এক শান্ত স্বপ্ন। সবুজ পাহাড় আর চা বাগানের মাঝে বসে থাকা একখণ্ড স্বর্গের নাম যেন এই সিলেট। নরম আকাশ, শান্ত আলো আর ধীরে বয়ে চলা সুরমার শান্ত জল এই শহরের বৈশিষ্ট্য। হালকা বৃষ্টিতে রাস্তা ভিজে গেলে শহরটা ছবির মতো লাগে। প্রকৃতির সঙ্গে মানুষের জীবন এখানে মিশে আছে খুব স্বাভাবিকভাবে। সেই সাথে চা বাগান তো আছেই। প্রকৃতির সঙ্গে মানুষের জীবন এখানে মিশে আছে খুব স্বাভাবিকভাবে। সেই সাথে চা বাগান তো আছেই। বিকেলের দিকে ফারাবি আর মাইশা এসে হোটেলে পৌঁছায়। তারা একটা কাপল সুইট বুক করেছে। মাইশা জার্নি করতে পারে না। লং জার্নিতে তার বমি হয় প্রচুর। আজকেও হয়েছে। এতটুকু পথ আসতে 4বার বমি করেছে সে। ফারাবি অবশ্য তাকে খুব যত্ন করে আগলে নিয়েছিল। হোটেলে ফ্রেশ হয়েই ঘুম দিল মাইশা। এখন না ঘুমালে শরীর ঠিক হবে না। ঘুরতে এসে শরীর চাঙ্গা না থাকলে আরেক সমস্যা। দুর্বল শরীর নিয়ে ঘুরলে মজা পাওয়া যায় না। ফ্রেশ হয়ে এসে ফারাবি নিজেও মাইশার পাশের ফাঁকা জায়গাটাতে শুলো। তারও একটা লম্বা ঘুমের দরকার। চারদিকে তখন সন্ধ্যা নামতে শুরু করেছে। সূর্য ডুবেছে একটু আগেই। আকাশে এখনো তার রক্তিম ভাব ছুঁয়ে গেছে কিছুটা। বিছানায় হাত পা ছুঁড়ে ঘুমাচ্ছে ফারাবি। পাশেই ঘুমাচ্ছে মাইশা। দিন দুনিয়ার কোনো চিন্তা তাদের নেই। তবে তাদের সেই শান্তি বেশিক্ষণ টিকল না। তাদের শান্তির ঘুমের 12টা বাজিয়ে ফারাবির ফোনের বিশ্রী রিংটনটা বেজে উঠল। ফোনের সেই বিশ্রী আওয়াজে নড়ে চড়ে উঠল মাইশা। ঘুমের মধ্যে কোনো ধরনের বিরক্তি তার পছন্দ নয়। সে কানে বালিশ চাপা দিয়ে পাশ ফিরে আবারও ঘুমে তলিয়ে গেল। ফোনের শব্দে ফারাবির ঘুমও ছুটে গেল। কপাল কুঁচকে গেল তার। রাজ্যের বিরক্তি নিয়ে সে পাশ হাতড়ে ফোনটা কাছে আনলো। ফোনের স্ক্রিনে ছলছল করছে শ্রাবণীর হাস্যোজ্জ্বল একখানা ছবি। ঘুম ভেঙে শ্রাবণীর হাসি মাখা মুখটা দেখে হাসি ফুটল ফারাবির ঠোঁটেও। কলটাও শ্রাবণীর। একটু আগের সেই বিরক্তি ভাবটা তার চেহারা থেকে উবে গেছে আরো আগেই। বিরক্তি উবে গিয়ে সেখানে ভর করেছে আলতো হাসির। সে কলটা রিসিভ করে ফোনটা কানে চেপে ধরল। ফারাবি হোটেলে পৌঁছেছো? শ্রাবণীর চিন্তিত স্বরে ফারাবি আলতো করে হাসল। আলতো স্বরে বলল, হ্যাঁ, বিকেলে এসে পৌঁছেছি। এসেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমাচ্ছিলে তুমি? তাহলে তো মনে হয় বিরক্ত করে ফেললাম। তোমার কলে আমি কখনই বিরক্ত হই না শ্রাবণ। গম্ভীর গলায় বলল ফারাবি। ফারাবির কথায় শ্রাবণী হাসল। পুরুষ মানুষ এমন কেন? তারা এক নারীকে বুকে নিয়ে মাথায় রাখে আরেক নারী। এক নারীতে ডুবে থেকে চিন্তা করে আরেক নারীর। এক নারীর কোমল দেহ পেয়ে ভুলে যায় আরেক নারী। বাইরে কোন নারীর শরীরের বাইরে কোনো শোনা বাইরে কোনো নারীর শরীরের উষ্ণ স্পর্শে তারা ভুলে যায় ঘরেও তাদের জন্য কেউ আছে। কেউ তাদের জন্য অপেক্ষা করছে। এত সব তারা কিভাবে সামলায়? তারা ক্লান্ত হয়ে পড়ে না? এত অভিনয় তারা কেমনে করে? মানুষ ঠকিয়ে তারা কি পায়? কি পায় এক আকাশ পরিমাণ ভালোবাসার বিনিময়ে এক সমুদ্র পরিমাণ ধোঁকা দিয়ে? এতে তারা কি এমন মানসিক শান্তি পায় যে অপরজনের মানসিক শান্তি নষ্ট করে দেয়? কি এমন পৈশাচিক আনন্দ তারা পায়? শ্রাবণী ফুঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলল। খেয়েছো কিছু? না, খাওয়া হয়নি এখনো। এসে ঘুমিয়ে গিয়েছিলাম। এত সময় না খাওয়া? ফারাবি, তোমার সুগার আছে। এত সময় না খেয়ে থাকলে সিক হয়ে যাবে তো তুমি। শ্রাবণীর কণ্ঠে রাগের আভাস। শ্রাবণীর রাগত কণ্ঠস্বরে আবারও হাসল ফারাবি। হয়েছে ম্যাডাম, আর রাগ করতে হবে না। আমি খেয়ে নেব। তুমি খেয়েছো? হ্যাঁ, আমি খেয়েছি। শ্রাবণীর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো ফারাবি। একবার পাশ ফিরে মাইশাকে দেখল সে। মেয়েটা এখনো ঘুমোচ্ছে। ফারাবি আলতো করে মাইশার মাথায় হাত বুলিয়ে দিল। বমি করে মেয়েটা কেমন নিতিয়ে গেছে। মাইশার জন্য ফারাবি দুঃখ লাগলো। পেটের খিদায় সেই দুঃখ বেশিক্ষণ টিকল না। খিদে পেয়েছে খুব। সকালে 2টো পরোটার পর পেটে তেমন কিছু পড়েনি আর। ফারাবি বিছানা ছেড়ে উঠে এলো।
ফ্রেশ হয়ে এসে ওয়ালেটটা নিয়ে বাইরে গেল সে। অন্ধকারে ডুবে আছে কক্ষটা, কোথাও আলোর ছিটেফোঁটাও নেই। চারপাশে কেমন গা কাঁপানো নিস্তব্ধতা। সে অন্ধকার আর নিস্তব্ধতাকে আলিঙ্গন করে জানালা ঘেঁষে বসে আছে শ্রাবণী। গায়ে তার লাল টুকটুকে একখানা শাড়ি, আজকে সে আলতাও দিয়েছে পায়ে। আগে সবসময় ফারাবি তাকে আলতা পরিয়ে দিত, বলতো, শ্রাবণ তুমি সবসময় আলতা পরে থাকবে, তোমার পায়ে আলতা খুব ভালো মানায়। অতীত মনে করে শ্রাবণী হাসলো। এই যে তার গায়ের শাড়িটা, এই শাড়িটা ফারাবি দিয়েছিল তাকে। নিজের প্রথম ইনকামের টাকা দিয়ে খুব ভালোবেসে শাড়িটা দিয়েছিল সে। এই শাড়ি গায়ে জড়িয়েই ফারাবিকে বিয়ে করেছিল সে। এই লাল শাড়ি গায়ে জড়িয়েই ফারাবির হাত ধরে ঘর ছেড়েছিল সে। বিশ্বাস ছিল ফারাবি কখনো তাকে ছাড়বে না, কখনো তাকে ধোঁকা দিবে না। শ্রাবণী ভুল ছিল। ফারাবি তাকে ধোঁকা দিয়েছে, খুব বিশ্রীভাবে ঠকিয়েছে তাকে। তার বিশ্বাস, তার ভরসা সবকিছু ভেঙে চুরে ফালাফালা করে দিয়েছে। শ্রাবণীর কপল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা গরম অশ্রু। ফারাবি তাকে ঠকাবে এই নিষ্ঠুরতম কথাটা শ্রাবণীর কল্পনাতেও আসেনি কোনোদিন। ফারাবি খুব সহজ সরল আর বোকা একটা ছেলে। ফারাবির এই সরলতার প্রেমেই শ্রাবণী পড়েছিল। ফারাবির এই সরলতার পেছনের মুখটা দেখতে পেলে মেয়েটা হয়তো নিজের ঘর পরিবার কখনোই ছাড়তো না। বাবাকে বড্ড মনে পড়ে শ্রাবণীর। সে যেদিন ঘর ছাড়লো বাবা তার মুখটাও দেখেনি, তাকে একটুও দোয়া দেয়নি। মাও মুখ ফিরিয়ে নিয়েছিল, আর ভাইয়েরা, তারাও তার দিকে ফিরে তাকায়নি। হুট করে শব্দ করে কেঁদে উঠল শ্রাবণী। ফারাবির সত্যিটা জানার পরেই প্রথম কাঁদল সে। এতদিন সে কাঁদেনি, কেন যেন ভেতর থেকে কান্নাটা আসেনি তার। প্রতিশোধের স্পৃহায় অন্তরটা কাতরেছে শুধু। বারবার মনে হয়েছে ফারাবিকে জানে মেরে দিতে, কিন্তু সে তেমন কিছুই করেনি। শ্রাবণীর চোখ দুটো আজ অবাধ্য হলো ভীষণ। আজকে সে কান্না করবে, খুব করে কান্না করবে সে। চোখের জলকে সে আজকে আর আটকাবে না। তারা ঝরতে থাকুক অবহেলায়, তাতে যদি মনের ক্ষোভ কমে কিছুটা। আজকে শ্রাবণী আয়োজন করে কাঁদতে চাইলেও তা হয়ে উঠল না। জমিয়ে কান্নাটা শুরু করার আগেই মোবাইলে রিংটোন বেজে উঠল। শ্রাবণী কান্না থামিয়ে চোখ মুছল। ফোনটা হাতে নিয়ে দেখলো একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। শ্রাবণী স্বভাবত আননোন নম্বরের কল রিসিভ করে না, আজকেও তাই করলো না। ফোনটা উল্টে রেখে দিল পাশে। অপর পাশের ব্যক্তিটি হয়তো শ্রাবণীর এই কাজে অপমানিত হলো খুব। সে নিজের সর্বোচ্চ ধৈর্য শক্তির পরিচয় দিয়ে লাগাতার কল দিতেই থাকলো। একটা, দুটো, তিনটে, এমন করে গুনে গুনে 25টা কল দিল সে। ততক্ষণে শ্রাবণী কান্না ভুলে গেছে। সে হা করে তাকিয়ে আছে ফোনের দিকে। তাকে কেউ এতবার করে কখনো কল দেয়নি। ফারাবির সাথে প্রেমের সম্পর্কে থাকাকালীন সময়ে সে 2বার 100-র উপর কল দিয়েছিল। আজকে কে কল দিল, কেন কল দিল, হয়েছেটা কি? শ্রাবণীর ভাবনার মাঝে আবারও ফোনটা বেজে উঠল। শ্রাবণী এবারে ফোনটা রিসিভ করলো। ফোন কানে ধরতেই অপর পাশ থেকে ভেসে এলো এক জলদ গম্ভীর কণ্ঠস্বর। রাশভারী গলায় সে বলল, এতক্ষণ লাগে কেন ফোন ধরতে? ফোনের ওজন অনেক বেশি নাকি? নাকি হাত ফোড়া হয়েছে? কোনটা হয়েছে শুনে? এটা একটা পুরুষ কণ্ঠস্বর। শ্রাবণী কান থেকে ফোনটা নামিয়ে আবারও নম্বরটা পরখ করে দেখল। এটা তার চেনা পরিচিত কোনো নম্বর নয়, আর না মানুষটার গলার আওয়াজ তার পরিচিত। শ্রাবণী দ্বিধান্বিত হয়ে জিজ্ঞেস করলো, কে বলছেন? আমি কি বলছি তা বড় কথা নয়। বড় কথা হলো, তুমি এত সময় ফোন কেন তুললে না? আমাকে অপমান করছো তুমি? এত সাহস? আগে নিজের পরিচয় দিন, তারপর বলছি আমি আমার সাহসের কথা। আগে আমার প্রশ্নের উত্তর চাই। আই ওয়ান্ট মাই অ্যান্সার। ইগনোর করতে চাইছিলে আমাকে, আমার কলকে? আপনাকে আমি চিনি না, জানিও না, ইগনোর করবো এটাই তো নর্মাল, তাই নয় কি? আর এতবার কে কল দেয়? দেশে কি চোর ডাকাত পড়েছে নাকি যত সব? শ্রাবণীর কথায় লোকটা কিয়ৎক্ষণ চুপ করে থেকে পরক্ষণেই শব্দ করে হেসে উঠল। ফোনের এই পাশ থেকে সেই শব্দ শ্রাবণী স্পষ্ট শুনতে পেল। আশ্চর্য, আপনি হাসছেন কেন? শ্রাবণ, তুমি একটুও পাল্টাওনি, ঠিক আগের মতোই আছো। লোকটার কথায় শ্রাবণী অবাক হলো। লোকটা কি তাকে চেনে? কিভাবেই চেনে? লোকটা তাকে চিনলে সে কেন চিনতে পারছে না তাকে? আপনি চেনেন আমাকে? ব্রুকুচকে জানতে চাইল শ্রাবণী। কথায় কথায় তো ভ্রু কুচকাবে না শ্রাবণ। দেখতে তোমাকে বানরের মতো লাগে। হেয়ালি করে বলল ফোনের অপর পাশে থাকা লোকটা। লোকটার কথায় শ্রাবণী অবাক হলো। নিজের বাঁ হাতটা আপনা আপনি চলে গেল কপালে। কপালে আসলেই ভাঁজ পড়েছে তার। আপনি কিভাবে জানেন আমি ভ্রু কুঁচকেছি? আমি আর অনেক কিছু জানি শ্রাবণ। আমি যা যা জানি তা হয়তো তুমিও জানো না।
শ্রাবণী লোকটার এই কথাটাই পাত্তা দিল না। তার আগেই সে চেঁচিয়ে উঠল। 1 মিনিট, আপনি তখন আমাকে কি বলেছেন? কি বলেছে? ভাবুক হয়ে জানতে চাইল অপর পাশের লোকটি। লোকটার এই নাটক সহ্য হলো না শ্রাবণীর। সে আবারও চেঁচিয়ে উঠল, বলল, আপনি তখন আমার বানর কেন বলেন? বানরের মতো দেখতে আমি? আমি বানর হলে আপনি কি? আপনি একটা গরিলা, একটা উজবুক আপনি। আপনি একটা বেয়াদব লোক। তুমি আমাকে দেখেছো? লোকটার কণ্ঠ আবারও গম্ভীর হয়ে উঠল। লোকটার গম্ভীর প্রশ্নে হোঁচট খেল শ্রাবণী। সে আমতা আমতা করতে শুরু করলো। আব, না। তাহলে জানলে কিভাবে আমি দেখতে গরুলের মতন? চুপ করে রইল শ্রাবণী। সে উত্তর দিতে পারল না। সে তো এমনি এমনিই বলে দিয়েছে। শ্রাবণীকে চুপ থাকতে দেখে অপর পাশের লোকটি আবারও হাসল। প্রসঙ্গ পাল্টে বলল, তোমার হাজব্যান্ড কোথায় শ্রাবণ? পাশে আছে তোমার? না, পাশে নেই। প্রেমিকার সাথে সিলেট গিয়েছে, প্রি হানিমুন। শ্রাবণীর কণ্ঠস্বর স্বাভাবিক। কোনো জড়তা নেই তার গলায়। তবে স্বাভাবিক থাকতে পারল না ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি। তোমার স্বামীর প্রেমিকা মানে? তোমার স্বামীর অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে? তোমার স্বামী পরকীয়া করে? হ্যাঁ। আর তুমি সেটা জানো? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি যে জানবো না? চোখ উল্টে বলল শ্রাবণী। জেনে চুপ করে আছো কেন শ্রাবণ? তুমি সবটি মেনে নিয়েছ? এত নির্বিকার কিভাবে আছো তুমি? অপর পাশের ব্যক্তিটি অস্থির হয়ে উঠল। তার হাঁসফাঁস লাগছে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। তার রাগ হচ্ছে শ্রাবণীর উপর। শ্রাবণী কেন অবলা সেজে আছে? ইচ্ছে করছে তাই। গা ছাড়া ভাব নিয়ে জবাব দিল শ্রাবণী। শ্রাবণীর এমন গা ছাড়া ভাব সহ্য হলো না তার। সে এক প্রকার চেঁচিয়ে উঠল। শ্রাবণ, তুমি কি পাগল? তোমার স্বামী তোমাকে ঠকাচ্ছে। তুমি কেন চুপ করে আছো? সে তোমাকে দিনের পর দিন ঠকাচ্ছে, আর তুমি চুপ করে তা দেখছো? তাহলে আমার কি করা উচিত? তাকে জানে মেরে ফেলা উচিত? মেরে দেবো তাকে আর তার প্রেমিকাকে। শ্রাবণীর কথায় অপর পাশের ব্যক্তিটি চুপ করে রইল। সত্যি কথা বলতে তার আসলেই ফারাবিকে মেরে ফেলতে ইচ্ছে করছে। শ্রাবণীর মতন একটা মেয়েকে কি করে সে ঠকাতে পারে? রাগে চোয়াল শক্ত হয়ে এলো তার। শ্রাবণী চোখ বন্ধ করে দম নিল। নিরস গলায় বলল, আচ্ছা, আমি তাহলে ফোন রাখছি, আমার ঘুম পেয়েছে ভীষণ। কথাটুকু বলে শ্রাবণী ফোন কেটে দিল। এইসব কথা সে কাউকে বলেনি। কাউকে না, আজকে বলেছে। কেন বলেছে তা সে জানে না। হয়তো সে লোকটাকে চেনে না বলেই বলেছে। ফোনটা হাতে নিয়ে ভাবতে বসলো। সে কি আসলেও চুপ করে আছে? হাত গুটিয়ে বসে আছে? একদম না। সে সব সহ্য করতে পারলেও ধোঁকা জিনিসটা একদম সহ্য করতে পারে না। গায়ে আগুন ধরে যায় তার। শ্রাবণীর মতে শ্রাবণীর মনে আছে, তখন সে 10ম শ্রেণীতে পড়তো। তার প্রিয় বান্ধবী ছিল প্রীতি। প্রীতির একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। প্রীতি ছেলেটাকে খুব ভালোবাসতো। এক কথায় পাগল ছিল ছেলেটার জন্য। ছেলেটা কি করলো? মেয়েটাকে ঠকালো। মেয়েটার সাথে ভালোবাসার নাটক করলো। তার সামনেই অন্য একটা মেয়েকে প্রেম নিবেদন করলো। সেদিন অনেক কান্না করেছিল প্রীতি। প্রীতির সেই কান্না সহ্য হয়নি শ্রাবণীর। সে গিয়ে সোজা ওই ছেলের মাথা ফাটিয়ে এসেছিল। হাতটাও ভেঙে দিল। হাতটাও ভেঙে দিল। যেখানে বান্ধবীর সাথে হওয়া ধোঁকা সে সহ্য করতে পারেনি, নিজের সাথে হওয়া ধোঁকা সে সহ্য করে নেবে? কখনোই না, কোনো দিনও না। খেলা তো ইতোমধ্যে শুরু হয়ে গেছে, সকলের অগোচরে। শ্রাবণী শব্দ করে হাসল। কি ভয়ঙ্কর সেই হাসি! আমি তোমাদের ছাড়বো না, তোমাদের আমি বরবাদ করে রেখে দেব। আমাকে ঠকিয়ে তোমরা ঠিক কাজ করোনি। আমার ভালোবাসা পায়ে ঠেলে তোমরা মস্ত বড় ভুল করে ফেলেছো। আমার হাত থেকে তোমাদের কোনো নিস্তার নেই। তোমাদের আমি বাঁচতে দেব না, শান্তিতে নিঃশ্বাস নিতে দেব না, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব তোমাদের আমি। সব শেষ করে দেব। শ্রাবণীর চোখ দুটো লাল হয়ে উঠেছে। চোখ দুটোতে প্রতিশোধের স্পৃহা স্পষ্ট। এই চোখ দুটো নেই কোনো মায়া, নেই কোনো কোমলতা। রাত তখন 12টার কাছাকাছি। হোটেলের রুমটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে মাইশা। আজকে ফারাবির জন্মদিন। সে ফারাবির জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে চায়। ফারাবিকে একটা সুন্দর রাত উপহার দিতে চায়। ফারাবির মন থেকে শ্রাবণী নামটাও সে মুছে দিতে চায়। ফারাবির মনের কোথাও শ্রাবণী নামক কারো অস্তিত্ব থাকবে না। শ্রাবণী কোথাও থাকবে না। ফারাবি সবটা জুড়ে শুধু সে থাকবে। মাইশা নিজের চিন্তা থেকে বেরিয়ে আসলো। এত সুন্দর একটা মুহূর্তে শ্রাবণীকে ভেবে নিজের মেজাজ খারাপ করতে চায় না সে। তার জীবনে শ্রাবণী একটা কাঁটা ছাড়া আর কিছুই না। এই কাঁটাটা
সে খুব শীঘ্রই উপড়ে ফেলে দেবে। এই তো আর মাত্র কিছুদিন। মাইশা কুটিল হাসলো। গুনগুন করে গান গাইতে গাইতে সে নিজের কাজে মন দিল। ঘর সাজানো শেষ করে সে নিজেকে সাজানোতে মন দিল। ফারাবি এখন রুমে নেই, বাইরে গিয়েছে। এসে যাবে একটু পরেই। তার আগেই সব কাজ শেষ করতে হবে। তোয়ালে নিয়ে মাইশা বাথরুমে গেল। এখন সে গোসল করবে। গোসল না করে ফারাবির কাছে যেতে মন চায় না তার। নিজেকে পরিপাটি করে ফারাবির সামনে নিজেকে উপস্থাপন করতে তার ভালো লাগে। নিজেকে কনফিডেন্ট মনে হয়। মনে হয় ফারাবি তাকে ছাড়া আর কাউকে দেখবে না। ফারাবির চোখের তারাই শুধু সে থাকবে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে গোসল করলো মাইশা। শরীরে সুগন্ধি সাবানও মাখলো। তার শরীর থেকে ভস ভস করে ল্যাভেন্ডার ফুলের ঘ্রাণ ভেসে আসছে। গোসল করে শরীরে একটা শুকনো তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এলো মাইশা। দাঁড়ালো আয়নার সামনে। দুধে আলতা গায়ের রং তার, সাথে দীঘল কালো চুল। মেয়েটা এক কথায় রূপবতী বটে। যে কোনো পুরুষ এক দেখায় তার রূপে পাগল হতে বাধ্য। কিন্তু ফারাবি হয়নি। ফারাবি তাকে দেখেনি, দেখেছিল শ্রাবণীকে। তার দৃষ্টি সবসময় শ্রাবণীতে নিবদ্ধ ছিল। সে শ্রাবণী ছাড়া দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলে তাকাতো অবধি না। ফারাবির এই কাজ মাইশাকে আকর্ষণ করেছিল খুব। সেই সাথে তার ইগোতেও লেগেছিল। ফারাবি যখন শ্রাবণীর জন্য পাগলামি করত মাইশার ভালো লাগতো না। শ্রাবণীর প্রতি তার চরম হিংসে কাজ করত। ফারাবিকে সে অনেকবার নিজের দিকে টানার চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। ফারাবি ঠিক শ্রাবণীর মনে জায়গা করে নিল। তাদের একটা সুন্দর সংসার হলো। মাইশা জ্বলে পড়ে খাক হয়ে গেলেও দমল না। একটা সময় সে নিজের কাজে সফলও হয়ে গেল। আয়নায় তাকিয়ে মাইশা হাসল। ফারাবি বড্ড বোকা। মাইশা তাকে রূপের জালে না, ফাঁসিয়েছে কথার জালে। ফারাবি রূপের জালে ফাঁসার লোক নয়। মাইশার শরীরে ফিনফিনে পাতলা লাল একটা শাড়ি জড়িয়ে নিল। পাতলা শাড়ি ভেদ করে তার মেধহীন ফর্সা চিকন পেটটা স্পষ্ট দেখা যাচ্ছে। সেই সাথে বড় গলার স্লিভলেস ব্লাউজ। একটা লাল টকটকে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নিল সে। ফোঁস করে গুচি ফ্লোরার একটা পারফিউমও গায়ে মাখলো সে। ব্যাস এতটুকুই। মাইশা আবারও নিজেকে আয়নায় দেখলো। দেখতে বেশ আবেদনময়ী লাগছে তাকে। তাকে এই রূপে দেখে শুধু ফারাবি কেন, যে কোনো পুরুষ হুমড়ি খেতে বাধ্য। মাইশার সাজ শেষ হতে না হতেই রুমে আসলো ফারাবি। বেশ ঘেমে আছে সে। ঘামের শার্টটা শরীরের সাথে লেপ্টে আছে। ফারাবিকে আসতে দেখে মিষ্টি করে হাসলো মাইশা। হাসলো ফারাবিও। এসির পাওয়ারটা কমিয়ে দিতে দিতে বলল, আজকে বেশ গরম পড়েছে। এত গরমে টেকা যায়? ফারাবির এহেন কথায় মনে মনে বেশ বিরক্ত হলো মাইশা। গরম তার চোখে উপড়ে পড়ছে। এমন আবেদনময়ী হয়ে সেজে থাকা এক রমণীকে তার চোখে পড়ছে না। এই লোক আসলেই ব্যাক্কেল। চোখ নেই। চোখ থাকলে কি তাকে ছেড়ে শ্রাবণীর প্রেমে পড়তো? নিজের রাগটুকু গিলে নিল মাইশা। এগিয়ে গেল ফারাবির দিকে। বসলো ফারাবির গা ঘেঁষে। ফারাবি প্রথমে হক চুকিয়ে গেলেও সামলে নিল নিজেকে। তাকালো মাইশার দিকে। চোখ আটকালো মাইশার লাল ঠোঁটে। লাল লিপস্টিক ফারাবির পছন্দ নয়। লাল রংটাও তার পছন্দ নয়। দেখলেই কেমন গা গুলাই তার। ফারাবির চোখ পড়লো এবারে মাইশার ফর্সা বুকে লাল টুকটুকে একটা তিলুকি দিচ্ছে। ব্লাউজের গলাটা বেশ বড় হওয়ায় মাইশার বুকের বক্ষ ভাগটাও বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। ফারাবির নিজের দৃষ্টি সরিয়ে আনলো। ফারাবি দৃষ্টি সরাতে দেখে মাইশা আরো এক দফা বিরক্ত হলো। তবে হাল ছাড়ল না। সে ফারাবির এক হাত টেনে নিজের উন্মুক্ত কোমরে রাখলো। কেঁপে উঠল ফারাবি। ফারাবি কেমন কেঁপে উঠতে দেখে মাইশা ঠোঁট কামড়ে হাসলো। বলল, আমাকে কেমন লাগছে ফারাবি? ভালো। শুধু ভালো? সুন্দর। ফারাবি নিজের হাত সরিয়ে আনতে চাইল, কিন্তু পারল না। মাইশা শক্ত করে ধরে আছে তার হাত। আমার দিকে দেখছো না কেন তবে? তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকাও ফারাবি। ফারাবি তাকালো না। মাইশা ফারাবির চোয়ালে হাত রাখলো। মুখটা ঘুরিয়ে আনলো নিজের দিকে। ফারাবির চেহারা ইতোমধ্যে লাল হয়ে উঠেছে। মাইশা ঠোঁট কামড়ে হাসলো, যেন সে ফারাবিকে কিছু একটা ইঙ্গিত করছে। ফারাবি তাকিয়ে আছে মাইশার দিকে। চোখের সামনে এমন আবেদনময়ী নারী দেহ দেখলে কোনো পুরুষই নিজেকে ধরে রাখতে পারবে না। ফারাবিও পারল না। সে নিজের অপর হাতটাও রাখলো মাইশার উন্মুক্ত কোমরে। মাইশা বুঝলো কাজ হয়ে গেছে। সে নিজের মুখটা এগিয়ে নিয়ে ঠোঁট রাখলো ফারাবির পুরুষালী শুষ্ক ঠোঁটে। ফারাবি এক মুহূর্তের জন্য অন্যরকম ঘোরে চলে গেল যেন। সে মাইশাকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। মাইশাও লেপ্টে রইল ফারাবির শরীরের সাথে। তারা যখন একে অপরের মাঝে ডুব দিতে যাবে তখনই ফারাবির ফোনটা বেজে উঠল।
রিংটোনের শব্দে হুঁশ ফিরল ফারাবির। সে মাইশাকে ছেড়ে দিল তৎক্ষণাৎ। মাইশা হাঁপাচ্ছে তখন। হাঁপাচ্ছে ফারাবি নিজেও। হাতের উল্টো পিঠ দিয়ে ফারাবি নিজের ঠোঁট মুছল। সে পকেট থেকে ফোন বের করলো। শ্রাবণী কল করেছে। এত রাতে শ্রাবণীর কল পেয়ে উদ্বিগ্ন হয়ে উঠল ফারাবি। দ্রুত হাতে কল রিসিভ করে কানে ধরল সে। শ্রাবণ, তুমি ঠিক আছো শ্রাবণ? ফারাবি, আমার খুব কষ্ট হচ্ছে ফারাবি। তুমি কোথায় ফারাবি? আমার পাশে কেন নেই তুমি? ভীষণ কষ্ট হচ্ছে আমার, বুকটা জ্বলে যাচ্ছে আমার। শ্রাবণীর কষ্ট হচ্ছে শুনে বুকটা ধক করে উঠল ফারাবির। সে একবার তাকালো বিছানায় বসে থাকা মাইশার দিকে। শাড়িটা অর্ধেক খুলে গেছে তার। আঁচলটা ছড়িয়ে আছে ফ্লোরে। ফারাবি নিজের দৃষ্টি সরিয়ে আনলো। কি হয়েছে শ্রাবণ? কোথায় কষ্ট হচ্ছে তোমার? শ্রাবণ, কথা বলছো না কেন? শ্রাবণ। শ্রাবণী আর সাড়া দিল না। ফারাবি অনবরত তার নাম ধরে ডাকতে থাকলেও শ্রাবণীর কোনো সাড়া পাওয়া গেল না। ফারাবির উদ্বিগ্নতা বাড়ল। শ্রাবণী বাসায় একা আছে, যদি কিছু হয়ে যায়। ফারাবি তরতর করে ঘামতে লাগলো। শ্রাবণের কষ্ট হচ্ছে। তাকে ফিরতে হবে তার শ্রাবণের কাছে। আমাদের ফিরতে হবে। শ্রাবণীর শরীর খারাপ করেছে। মাইশাকে আর কিছু বলার সুযোগ দিল না ফারাবি। মাইশাও কিছু বলল না। এখন কিছু বললেও ফারাবি শুনবে না। শ্রাবণীর আগে ফারাবি কারো কথা শুনতে নারাজ। শ্রাবণীর উপর মাইশার খুব রাগ হলো। সে মনে মনে শ্রাবণীকে দুটো বিশ্রী গালি দিল। সেই রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিল তারা। মাইশার চেহারায় একরাশ বিরক্তি আর ফারাবির চোখে একরাশ চিন্তা। প্রিয়জনকে হারিয়ে ফেলার তীব্র ভয়। অপরদিকে কান থেকে ফোনটা সরিয়ে কুটিল হাসল শ্রাবণী। কপালের উপর আসা চুলগুলো ফু দিয়ে হাওয়ায় উড়িয়ে দিল সে। ফোনের পাওয়ার বাটনে ক্লিক করে ফোনটা অফ করে রাখলো। শ্রাবণী জানে ফারাবি তাকে এখন লাগাতার কল করতে থাকবে। তাকে কলে না পেয়ে অস্থির হয়ে যাবে। এই অস্থিরতায় সে সামনে থাকা মাইশাকেও দেখতে দেবে না। মাইশা এখন শত চেষ্টা করেও ফারাবির অ্যাটেনশন পাবে না। শ্রাবণী ফোনটা বালিশের পাশে রেখে শুয়ে পড়ল। তার ভীষণ ঘুম পেয়েছে। ফারাবির ঘুম হারাম করে দিয়ে আজকে মনে হচ্ছে ঘুমটা তার ভালোই হবে। আজকে অনেক হয়েছে নাটক। নাটকের বাকি অংশ কালকের জন্য তোলা থাকলো। পরদিন ভোরের আলো ফুটতেই ঢাকায় এসে পৌঁছালো ফারাবি আর মাইশা। মাইশাকে রাস্তায় নামিয়ে দিয়ে বাড়ির পথ ধরল ফারাবি। বাসে এসে কলিং বেল দেওয়ার প্রয়োজন বোধ করলো না সে। নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে সে দরজা খুলে খ্রস্ত পায়ে ঘরে প্রবেশ করলো। ড্রয়িং রুম পেরিয়ে দ্রুত পায়ে ছুটল বেডরুমের দিকে। ঘরটা ছেড়ে আছে কুটকুটে অন্ধকারে। ফারাবি সুইচ টিপে আলো জ্বালিয়ে দিল। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে শ্রাবণী। ফারাবি ছুটে গেল শ্রাবণীর কাছে। শ্রাবণ, এই শ্রাবণ, আমার দিকে তাকাও শ্রাবণ। ফারাবির কাতর গলা। তার গলা কেঁপে কেঁপে উঠছে। এক্ষুনি যেন সে কান্না করে দেবে। তার আর কাঁদতে হলো না। ফারাবির চিন্তা কমাতে শ্রাবণী চোখ মেলে তাকালো। চোখের সামনে ফারাবিকে দেখে মেয়েটা অবাক হয়েছে বটে। ফারাবি, তুমি এই সময় এখানে? তো তো তুমি ঠিক আছো শ্রাবণ? হ্যাঁ, ঠিক আছি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ঠিক নেই। কি হয়েছে তোমার? শ্রাবণী ঠিক আছে শুনে ফারাবির বুকের উপর থেকে যেন একটা ভারী পাথর নেমে এলো। সে বুক ভরে দুটো নিঃশ্বাস নিয়ে শ্রাবণীকে বুকে টেনে নিল। শ্রাবণী লেপ্টে রইল ফারাবির বুকের সাথে। ফারাবির হৃদস্পন্দনের গতি অনেক। হৃদযন্ত্রটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। শ্রাবণী কান লাগিয়ে সেই ধুকপুক শব্দটা শুনতে লাগলো। এমন সে আগেও করেছে। ফারাবির বুকের ধুকপুক শব্দ শুনতে তার ভালো লাগতো খুব। এখন আর লাগে না। এই হৃদযন্ত্রটা এখন আর শুধু তার জন্য লাফায় না, এখন তা অন্য কারোর জন্যও লাফায়। অন্য কাউকে দেখলেও সে বেসামাল হয়ে ওঠে। ফারাবি, হুম। তোমার তো আরো 2 দিন পর আসার কথা ছিল, হুট করে চলে এলে যে? ফারাবি উত্তর দিল না। চুপটি করে লেপ্টে রইল শ্রাবণীর গায়ের সাথে। জড়িয়ে ধরে রইল শ্রাবণীর ভারী দেহটাকে। এভাবেই চলে গেল আরো কিছুটা সময়। প্রায় অনেকক্ষণ পরে শ্রাবণীকে ছেড়ে দিল ফারাবি। তার চেহারার হাল এখন একটু ঠিক হয়েছে। তুমি ফিরে শুয়ে নাও, আমি বাইরে থেকে নাস্তা নিয়ে আসছি। নাস্তা করে আমরা হাসপাতালে যাব। হঠাৎ হসপিটালে কেন? হঠাৎ মানে? কাল রাতে ফোন করে কাঁদছিলে তুমি শ্রাবণ। তোমার কত কষ্ট হচ্ছিল শ্রাবণ। শ্রাবণী নিশ্চল চোখে ফারাবিকে দেখতে লাগলো। তার একটা ফোন কলে উদ্বিগ্ন হয়ে লোকটা মাঝরাতে সিলেট থেকে চলে এসেছে। কোন ফারাবিকে বিশ্বাস করবে সে? এই ফারাবিকে, যার চোখে তার জন্য এক সমুদ্র প্রেম, যার চোখে তার জন্য এক সমুদ্র আকুলতা? নাকি ওই ফারাবিকে যে নিজের গর্ভবতী স্ত্রীকে একা বাসায় রেখে প্রেমিকাকে নিয়ে সিলেট বেড়াতে যায়? শ্রাবণী ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। আমার জন্য তোমার এত চিন্তা হয় ফারাবি? চিন্তা হবে না। আমায় তুমি খুব ভালোবাসো, তাই না?
ফারাবি এগিয়ে এসে শ্রাবণীর হাত দুটো ধরল, বলল। খুব ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি তোমায়। শ্রাবণী আলতো করে হাসল। ফারাবির জিজ্ঞেস করতে ইচ্ছে হলো। আমাকে ভালোবাসলে মাইশার কাছে কেন যাও? মাইশাকে তোমার কেন লাগবে? তার কাছে তুমি কিসের টানে যাও? প্রশ্নগুলো শ্রাবণী করতে পারে না, কারণ সবগুলো প্রশ্নের উত্তর তার জানা। সময়ের সাথে পাল্লা দিয়ে ফারাবির প্রতি বিতৃষ্ণা আর মাইশার প্রতি ঘৃণা তার বেড়েই চলেছে। এক জীবনে ফারাবির থেকে বেশি ভালো সে কাউকে বাসেনি। এক জীবনে ফারাবির থেকে বেশি ঘৃণাও সে কাউকে করেনি। ফারাবির প্রতি তার তীব্র ভালোবাসাটাই সময়ের ব্যবধানে তীব্র ঘৃণায় পরিণত হয়েছে। সেই ঘৃণের পাল্লাটা এতটাই ভারী যে তা বহন করতে করতে শ্রাবণী হাঁপিয়ে ওঠে। হাঁসফাঁস লাগে তার, দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তবুও ফারাবির প্রতি তার ঘৃণা কমে না। সময়ের সাথে পাল্লা দিয়ে তা বেড়েই চলেছে। এর অন্ত কোথায় তা শ্রাবণীর জানা নেই। শ্রাবণী জানতেও চায় না। ডাক্তারের চেম্বারের সামনে বসে আছে শ্রাবণী আর ফারাবি। শ্রাবণী চুপ করে বসে থাকলেও স্থির নেই ফারাবি। পুরো করিডোরে সেই তো মধ্যে 5বার চক্কর কেটেছে। আমাদেরকে এখনো ডাকছে না কেন শ্রাবণ? শ্রাবণী বিরক্ত হলো। এই নিয়ে 10ম বারের মতন ফারাবি এই প্রশ্নটা করেছে। চুপ করে বসো তো এখানে। তোমাকে দেখে মনে হচ্ছে লেবার পেইন উঠেছে তোমার। শ্রাবণীর কণ্ঠে বিরক্তির আভাস স্পষ্ট। ফারাবি বোকা হেসে তাকালো শ্রাবণীর দিকে। এসে শ্রাবণীর পাশে বসে বলল। ওই একটু টেনশন হচ্ছিল। এখানে বসে বসে রিল্যাক্সে টেনশন করো, নাও পানি খাও। ফারাবির দিকে পানির বোতলটা এগিয়ে দিল শ্রাবণী। ফারাবি এক ঢোকে পুরো বোতল খালি করে দিল। ফারাবি, এত টেনশন কেন করছো বলো তো? জানি না, কিন্তু স্থির থাকতে পারছি না। ফারাবির অসহায় কণ্ঠস্বর। শ্রাবণী তাকিয়ে রইল ফারাবির দিকে। মাঝে মধ্যে শ্রাবণীর সবটা স্বপ্ন মনে হয়। বিশ্বাস করতে কষ্ট হয় ফারাবি তাকে ঠকিয়েছে, তাকে ধোকা দিয়েছে। শ্রাবণীর ভাবনার সুতো কাটলো রিসেপশনিস্টের ডাকে। এখন তাদের সিরিয়াল। ফারাবি তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে আলতো করে শ্রাবণীকে ধরে তুলল। চেক আপ শেষে মাত্রই ডাক্তারের কেবিন থেকে বের হলো তারা। শ্রাবণী এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে। বউ বাচ্চা সুস্থ আছে শুনে স্বস্তি পেল ফারাবি। কপালের ঘাম, ভিতরের অস্থিরতা শেষ হলো অবশেষে। রিক্সার জন্য হাসপাতালের বাইরে এসে দাঁড়িয়েছে শ্রাবণী আর ফারাবি। আরে মিস বেশাদ, আপনি এখানে? কারো কণ্ঠস্বরে শ্রাবণী পাশ ফিরে তাকালো। পাশে দাঁড়ানো লোকটাকে দেখে শ্রাবণীর চোখ মুখ খিচে এলো বিরক্তিতে। সে কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। কি হলো, চিনতে পারেননি আমাকে? আপনি কে? প্রশ্নটা করলো ফারাবি। ফারাবির প্রশ্নে আব্রাহাম তাকালো ফারাবির দিকে। নিজের ডান হাতটা এগিয়ে দিয়ে বলল। হ্যালো, আমি আব্রাহাম, আব্রাহাম ফয়েসি। ফারাবি হাসান। হ্যান্ডশেক করে বলল ফারাবি। আপনি ওনার কে হন? হাজব্যান্ড। আপনি চেনেন ওকে? হ্যাঁ, কালকেই তো রেস্তোরাঁ দেখা হলো মিস বেশাদের সাথে। ওর নাম বিষাদ নয়, শ্রাবণী। শান্ত কণ্ঠে বলল ফারাবি। ফারাবি শান্ত শীতল স্বর শুনে শ্রাবণী তাকালো তার দিকে। ফারাবি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আব্রাহামের দিকে। কিন্তু ওনার নাম বিষাদ হওয়া দরকার ছিল। ওনার চেহারা দেখে মনে হয় তিনি তীব্র কোনো বিষাদে ডুবে আছেন। শ্রাবণের মতন প্রাণোচ্ছল নাম ওনার জন্য নয়, নামের অপমান। হেয়ালি করে বলল আব্রাহাম। আব্রাহামের কথা শুনে ফারাবি এবার তাকালো শ্রাবণীর দিকে। আসলেই কি তার শ্রাবণ বিষাদে ডুবে আছে? কিন্তু কেন? কেন তার এই তীব্র বিষাদে ডুবে থাকা? তার জন্য? ফারাবি, চলো, আমার মাথা ব্যথা করছে। ফারাবি নড়ে চড়ে উঠল। কাল বিলম্ব না করে শ্রাবণের হাত ধরে হাঁটা দিল সামনের দিকে। 2 কদম এগিয়ে পেছন ফিরে একবার আব্রাহামকে দেখল সে। আব্রাহামের চোখের ভাষা তার মোটেও ভালো লাগেনি। আর না ভালো লেগেছে তার কথা। ফারাবি এই মুহূর্তে টের পেল তার ভেতরটা জ্বলছে। খুব তীব্রভাবে জ্বলছে। দাও দাও করে জ্বলছে তার বুকটা। তার শ্রাবণকে কেন অন্য পুরুষ চিনবে? তার শ্রাবণের চোখের ভাষা অন্য পুরুষ কেন বুঝবে? তার শ্রাবণ শুধু তার। তার শ্রাবণের বিষাদটুকুও তার। তার শ্রাবণের সকল কিছুর উপর শুধু তারই অধিকার। রিক্সা চলছে তার আপন গতিতে। পাশাপাশি বসে আছে শ্রাবণী আর ফারাবি। শ্রাবণীর ডান হাতটা শক্ত করে ধরে আছে ফারাবি, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে তার শ্রাবণ। শ্রাবণী অবাক বিস্ময়ে তাকিয়ে আছে ফারাবির দিকে। ফারাবির চোখে সে স্পষ্ট ভয় দেখতে পাচ্ছে। কেন এত ভয়? ফারাবি, ওই লোক তোমাকে কেন চেনে শ্রাবণ? ওই লোক কেন তোমার চোখের ভাষা বুঝলো? কেন শ্রাবণ, কেন? শ্রাবণী আরো একটু অবাক হলো যেন। এই যেন 7 বছর আগে সেই ফারাবি, যে শ্রাবণীর জীবনের সমস্ত কিছুর অধিকার চায়। যে ফারাবি শ্রাবণীর জীবনে তার একচ্ছত্র আধিপত্য চায়।
তুমি অযথা হাইপার হচ্ছো ফারাবি। সে আমাদের কাস্টমার, আর কিছুই না। আমি মানতে পারছি না, সে কেন তোমার চোখের দিকে দেখবে? কেন দেখবে সে? ও দুটো চোখ তো শুধু আমি দেখব, অন্য কেউ কেন দেখবে? ফারাবির বেপরোয়া কণ্ঠ। শ্রাবণী শান্ত চোখে তাকালো ফারাবির দিকে। তার বলতে মন চাইলো, তুমি তো আর আমার ওই চোখে দেখো না ফারাবি। যদি দেখতে তাহলে বুঝতে ওই চোখে তোমার জন্য আর ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। এতটা ঘৃণা যে তুমি তা সহ্য করতে পারবে না। আমার চোখে নিজের জন্য এতটা ঘৃণা দেখে তোমার মরে যেতে ইচ্ছা হবে। আমি চাই না তুমি মরে যাও। মরে গেলে তোমার শাস্তি অসমাপ্ত রয়ে যাবে। আমি চাই তুমি তোমার সব পাপের শাস্তি পাও। আমি তা দেখব, মন ভরে দেখব। শ্রাবণী ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলল। তার মাথাটা আসলেই ধরেছে খুব। শ্রাবণী শান্ত ভঙ্গিতে ফারাবের ঘাড়ের উপর মাথা রাখল। চোখ দুটো মুদে নিল সে। ফারাবের অস্থিরতা কাটছে না। মনটা বড্ড কুগাইছে তার। সে নিজের হাতের বাঁধন শক্ত করল। শ্রাবণী ঠোঁট এলিয়ে হাসল। যে আগেই সুতো ছিঁড়ে চলে গেছে সে এখন বেঁধে রাখতে চাইছে। বোকা পুরুষ। ছেঁড়া সুতা বাঁধা কি এতই সোজা, এতই সহজ? চাইলেই কি আর ছিঁড়ে যাওয়া সুতা জোড়া লাগানো যায়? সেদিন সারা রাত চোখে ঘুম ধরা দিল না ফারাবির। সে এপাশ ওপাশ করে সারাটা রাত কাটিয়ে দিল। ফারাবির এই অস্থিরতা স্পষ্ট হয়ে বুঝতে পারল শ্রাবণী। আপন মনে কিছুটা হাসলো সে। ফারাবির এত অস্থিরতা দেখে শ্রাবণীর ভেতর থেকে তাচ্ছিলতা ছাড়া আর কিছুই আসছে না। আরেক নারীকে বুকে নেওয়ার সময় স্ত্রীর কথা মাথায় ছিল না? মনে ছিল না? মনে ছিল ঘরে বউ আছে, নাস্তা শেষ করে সোফার উপর শুয়ে আছে ফারাবি। আজকে অফিসে যাবে না? ফারাবি এক পলক তাকালো শ্রাবণীর দিকে, তারপর নজর সরিয়ে নিয়ে বলল, না। কেন, শরীর খারাপ লাগছে? না। তাহলে? মন খারাপ। ফারাবি ভ্রু কুঁচকে নিল। এই লোকের মনে আবার কি হলো? মন খারাপ কেন, কি হয়েছে? আমার ভীষণ রাগ হচ্ছে। রাগটা ঠিকঠাক প্রকাশ করতে পারছি না বলে মন খারাপ লাগছে। রাগ হচ্ছে কেন? ওই লোকটা তোমার চোখের দিকে কেন দেখলো শ্রাবণ? আবারও সেই কথা। শ্রাবণী ত্যক্ত হলো। তুইও তো আরেক মহিলা বুকে নিয়েছিস। তোকে কিছু বলেছি আমি? এখন আমার চোখের দিকে তাকিয়ে কেউ তাকিয়েছে বলে তোর এত জ্বলছে কেন রে, নষ্ট পুরুষ? বলতে ইচ্ছে হলো। শ্রাবণী এত কিছু বলল না, শুধু বলল, সবুর করো। শুধু চোখের দিকে তাকিয়ে চোখ পড়েছে, অন্য কিছু তো চায়নি। কিছু পুরুষ তো মেয়ে দেখলেই হেদিয়ে মরে, ঘরে বউ রেখেও প্রেমিকা নিয়ে ঘুরে বেড়ায়। শ্রাবণীর শান্ত কণ্ঠে মশকরার আভাস। এই মুহূর্তে শ্রাবণীর মশকরা ফারাবির পছন্দ হলো না। সে বিরক্তিতে সূচক শব্দ করল। আচ্ছা ফারাবি, ঠকবাজদের নিয়ে তোমার মতামত কি? আমার কি মতামত হবে? তোমার মতে ঠকবাজদের কি করা উচিত? তাদের গায়ে বিছুটি পাতা ঘষে দেওয়া উচিত। ফারাবির কণ্ঠে স্পষ্ট বিরক্তি। সে সোফা থেকে উঠে চলে গেল ঘরে। শ্রাবণী তাকিয়ে রইল ফারাবির যাওয়ার দিকে। মনে মনে ইচ্ছে করলো ফারাবির গায়ে পিছুটি পাতা ঘষে দিতে। কোথায় পাওয়া যাবে? শ্রাবণী ফোন দিয়ে বসলো। কিছুক্ষণ ঘাটাঘাটি করলো সে। আশা অনুরূপ কিছু না পেয়ে সে হতাশ হলো। শ্রাবণী যখন হতাশ হয়ে সোফায় গায়ে লিয়ে দিল, তখনই তার ফোনটা বেজে উঠল। শ্রাবণী ফোন তুলে দেখলো আননোন নাম্বার। সে ভ্রু কুঁচকাল। আজকাল আননোন নাম্বার থেকে বেশ কল আসছে। সে কি ভাইরাল হয়ে গেল? কিন্তু সে কেন ভাইরাল হবে? ভাইরাল হলে হবে তার স্বামী আর তার পরকীয়া প্রেমিকা। শ্রাবণী ফোন রিসিভ করে কানে তুলল। সন্দিহান হয়ে জিজ্ঞেস করলো, কে? আমার নাম্বারটা এখনো সেভ করনি? ভেসে এলো একটা গম্ভীর কণ্ঠস্বর। কে বলুন তো আপনি? তোমার মস্তিষ্ক আগের থেকে স্লো হয়ে গেছে। এমনটা কেন হলো? বিয়ে করে? গর্ভবতী হয়ে? নাকি স্বামীর থেকে পাওয়া ধোকার জন্য? অপর পাশের ব্যক্তির কণ্ঠে তীব্র তাচ্ছিল্য। তার তাচ্ছিল্য শ্রাবণী খুব ভালো মতোই বুঝতে পারল। সে ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বলল, কেন ফোন দিয়েছেন? তোমার কি মন খারাপ শ্রাবণ? তার কণ্ঠটা বড্ড আদুরে শোনালো। শ্রাবণী অবাক হলো। অনেক দিন হয়ে গেল কেউ তাকে আদুরে গলায় ডাকে না। ফারাবি ডাকলেও সেই ডাকে শ্রাবণ আদর খুঁজে পায় না। ফারাবির সব কিছুতেই শ্রাবণী আজকাল কপটতা খুঁজে পায়। এই একটু। আমাকে চাইলে বলতে পারো, সাধ্যের মধ্যে থাকলে আমি হেল্প করতে পারি। কথাটা শুনে নড়েচড়ে উঠল শ্রাবণী। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমার বিছুটি পাতা লাগবে। শ্রাবণীর কথা শুনে অবাক হলো ফোনের অপর প্রান্তের লোকটি। সে অবাক বিস্ময়ে বলল, বিছুটি পাতা? বিছুটি পাতা দিয়ে কি করবে? আমার স্বামী বলেছে ঠক প্রতারকদের গায়ে বিছুটি পাতা ঘষে দিতে হয়। এখন আমার ইচ্ছে করছে ওর গায়ে বিছুটি পাতা ঘষে দিতে, কিন্তু আমি কোথাও বিছুটি পাতা পাচ্ছি না। শ্রাবণীর কথা শুনে কিয়ৎক্ষণ চুপ থাকলো অপর পাশে লোকটি।
তারপর হো হো করে হেসে উঠল সে। তার হাসির শব্দে শ্রাবণী গাল ফুলালো। এটা মোটেও হাসির কোনো কথা নয়। কোথাও বিছুটি পাতা না পেয়ে তার দুঃখ হয়েছে, অনেকটা দুঃখ হয়েছে। এই দুঃখ তার আগামী 3 দিন থাকবে। এই জন্য সে আগামী 3 দিন ঠিক মতন খেতেও পারবে না। ফারাবির মতন একজন 420 মানুষের জন্য 3 দিন না খেয়ে থাকা বোকামি। শ্রাবণী এই বোকামি করতে চায় না। শ্রাবণী ফোন কেটে দিল। কথা বলতে মন চাইছে না তার। আগামী 2 ঘন্টা এভাবেই সে চুপ করে বসে থাকবে, কোনো কথা বলবে না। মনে দুঃখ নিয়ে কথা বললে তার আবার বমি আসে। আগে এমন হতো না। বাচ্চাটা পেটে আসার পর থেকে এমন সব উদ্ভট সমস্যার সম্মুখীন সে হচ্ছে। মাত্রই গোসল শেষ করে বের হয়েছে শ্রাবণী। বাথরুমে 1 বালতি কাপড় ভেজানো। ওয়াশিং মেশিনটা নষ্ট হয়েছে আরো 3-4 আগেই। ফারাবি সিলেট যাবে বলে তার মিস্ত্রি ডাকা হয়নি। অগত্যা হাতেই ধুতে হচ্ছে কাপড়। শ্রাবণীকে এই শরীর নিয়ে নিজের পরনের কাপড়টাও ধুতে দেয় না ফারাবি। দুজনেই সব কাপড় সে নিজেই ধুয়ে দেয়। শ্রাবণী বাইরে আসতেই ফারাবি ঢুকলো ওয়াশরুমে। ফারাবি তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে। ভেজা চুলে বেশিক্ষণ থাকলে তার ঠান্ডা লেগে যায়। এ অবস্থায় ঠান্ডা লাগা ভালো লক্ষণ নয়। এর মাঝেই কলিং বেলটা বেজে উঠল। শ্রাবণী হেয়ার ড্রায়ারটা রেখে উঠে দাঁড়ালো। ভারী দেহটা দরজা অবধি টেনে নিয়ে ছিটকিনি খুলে দিল। দরজার ওপাশে একজন ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। আপনি শ্রাবণী? জি, আমি শ্রাবণী। আপনার পার্সেল। শ্রাবণী অবাক হলো। সে তো কিছু অর্ডার করেনি। তাহলে? শ্রাবণী দ্বিধান্বিত হয়ে পার্সেলটা নিল। পার্সেলের উপরে বড় বড় করে লেখা, হাতে গ্লাভস পরে নিন। গ্লাভস ছাড়া ধরা নিষেধ। লেখাটা পড়ে শ্রাবণী আরো 1 দফা অবাক হলো। ভাবুক হলো সে। কি এমন আছে এতে যে গ্লাভস ছাড়া ধরা যাবে না? পার্সেলটা নিয়ে শ্রাবণী রান্নাঘরে গেল। হাতে গ্লাভস লাগিয়ে সে বাক্সটা খুলল। বাক্সটা খুলতেই তার চোখ দুটো রসগোল্লার আকার ধারণ করলো। সে অবাক হয়ে আওড়ালো। বিচুটি পাতা। কেউ একজন শ্রাবণীকে 1 বাক্স বিছুটি পাতা পার্সেল করে পাঠিয়েছে। বাক্সের এক কোণে একটা সাদা কাগজও দেখতে পেল শ্রাবণী। সে কৌতূহল নিয়ে কাগজটা হাতে নিল। সেখানে গুটি গুটি করে লেখা। শ্রাবণী প্রথম আমার কাছে কিছু চাইলো, না দিয়ে আমি থাকি কি করে? তোমাকে 1 বাক্স বিচুটি পাতার শুভেচ্ছা শ্রাবণ। আশা করি তোমার ঠকবাজ স্বামীর আগামী 2 দিন বেশ ভালো কাটবে। চিরকুটটা পরে শ্রাবণীর আর বুঝতে বাকি রইল না এই কাজ কে করেছে। শ্রাবণী মনে মনে খুশি হলো ভীষণ। সে হাতের গ্লাভসটা ভালো মতন টাইট করে নিল। বাক্স থেকে কিছুটা পাতা বের করে তার থেকে রস বের করে নিল। রসটুকু একটা বাটিতে নিয়ে সে চুপি চুপি নিজেদের থাকার ঘরে গেল। উকি দিয়ে একবার দেখলো ঘরের ভেতরটা। ফারাবি কাপড় ধুচ্ছে। শ্রাবণী আলতো পায়ে ফারাবির তোয়ালের কাছে গেল। ফারাবির তোয়ালেটি সুন্দর করে বিছুটি পাতার রস লাগিয়ে দিয়ে তোয়ালেটা আগের জায়গায় রেখে সে ঘর থেকে বেরিয়ে আসলো। রান্নাঘরে এসে সে ঝটপট সবকিছু গুছিয়ে রাখলো। ইদানিং রান্নাঘরে ফারাবির যাতায়াত বেশি হয়। ধরা পড়লে সমস্যা। নিজের সমস্ত কাজ শেষ করে সোফায় আরাম করে বসলো শ্রাবণী। হাতে তার একটা আপেল। আপেল খেতে সে খুব পছন্দ করে। ফারাবি প্রতি 2 দিন পর পর আপেল নিয়ে আসে। শ্রাবণী যখন আপেলে শুক কামড় দিতে ব্যস্ত, তখনই বেডরুম থেকে ভেসে এলো ফারাবির চিৎকার। ফারাবির চিৎকার শুনে শ্রাবণী ঠোঁট চেপে হাসলো। তার শব্দ করে হাসতে ইচ্ছে করছে, কিন্তু ভদ্রতার জন্য পারছে না। শ্রাবণী নিজের হাসিটাকে নিয়ন্ত্রণ করে আলগোছে উঠে দাঁড়ালো। চেহারায় চিন্তা ফুটিয়ে তুলে দ্রুত গেল তাদের বেডরুমের দিকে। ফারাবি তখন ক্যাঙ্গারুর মতন লাফাচ্ছে। শ্রাবণী অবাক হওয়ার ভান করে জানতে চাইল। ফারাবি, কি হয়েছে তোমার? এমন কেন করছো? শ্রাবণ, শ্রাবণ, আমার শরীরটা খুব চুলকাচ্ছে। শরীর চুলকাচ্ছে? কিন্তু কেন? আজকে তো অ্যালার্জি হওয়ার মতো কিছুই খাওনি তুমি, তবে শরীর কেন চুলকাচ্ছে তোমার? কি জানি, বুঝতে পারছি না শ্রাবণ। তুমি আবার গোসল করে আসো গিয়ে। তাই করতে হবে। যেই ফারাবি ওয়াশরুমে ঢুকতে যাবে অমনি শ্রাবণী চিৎকার করে উঠল। কি হয়েছে শ্রাবণ? ব্যথা পেয়েছো তুমি? কোথায় ব্যথা পেয়েছো? এক মুহূর্তের জন্য যেন ফারাবি নিজের ব্যথা ভুলে গেল। তোমার শরীর ফুলে গেছে ফারাবি। নিজের শরীর দেখে ফারাবি নিজেও আঁতকে উঠল। শরীরের জায়গায় জায়গায় ফুলে উঠেছে, সেই সাথে চুলকানি তো আছেই। ফারাবি আর দেরি না করে ওয়াশরুমে চলে গেল। শ্রাবণী তাকে একটা নতুন তোয়ালে দিল। আজকে দিনের জন্য ডোজ কমপ্লিট। শ্রাবণী ফোন হাতে নিয়ে সে আননোন নাম্বারে থ্যাংক ইউ লিখে একটা মেসেজ পাঠিয়ে দিল। লোকটা বেশ সাহায্য করেছে আজকে। অপরদিকে শ্রাবণীর থেকে পাওয়া এই ছোট্ট মেসেজটা পেয়ে ঠোঁটে নিয়ে হাসলো আগন্তুক। বিড়বিড় করে বলল, শ্রাবণ, তুমি আমার কেন হলো না শ্রাবণ? তুমি যদি আমার হতে, তবে তোমার হতে দুঃখ সহ্য করতে হতো না। আমি তোমায় ভালোবাসে মুড়িয়ে রাখতাম শ্রাবণ। ইস, একবার যদি তুমি আমার হতে, আমাদের দুনিয়াটা কতই না রঙিন হতো। আমরা সুখে থাকতাম।
কেটে গেছে 2 দিন। ফারাবি এখন সুস্থ। এই 2 দিন শ্রাবণী বেশ সেবা যত্ন করেছে ফারাবির। তখন সকাল 8:30 বাজে। রান্নাঘরে নাস্তা বানাচ্ছে শ্রাবণী, ঘরে তৈরি হচ্ছে ফারাবি। শ্রাবণ, আমার টাই কোথায়? ঘর থেকে চেঁচিয়ে বলে উঠল ফারাবি। শ্রাবণী সেদিকে একবার তাকিয়ে নিজেও চেঁচিয়ে বলল। আল্লাতেই তো আছে ফারাবি, একটু ভালো করে দেখো। আমি পাচ্ছি না শ্রাবণ, তুমি এসে দিয়ে যাও। শ্রাবণী দ্রুত পায়ে ঘরে এলো। টাইটা শ্রাবণীর দিকে উকি দিয়ে রয়েছে। শ্রাবণী মেজাজ দেখিয়ে বলল। এটা কি? এত সামনে তবু দেখোনি কেন তুমি? আবার থাক, আর রাগ করো না। শ্রাবণী টাইটা ফারাবির গায়ে ছুড়ে দিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। তাওয়ায় রুটি দিয়ে এসেছে সে। শ্রাবণী রান্নাঘরে এসে দ্রুত হাতে রুটিটা উল্টে দিল। এমন সময় আবারও ভেসে এলো ফারাবির চিৎকার। শ্রাবণ, আমার ওয়ালেট কোথায়? ফারাবির বারে বারে এমন চেঁচামেচিতে ত্যক্ত হয়ে উঠল শ্রাবণী। সে চুলাটা বন্ধ করে হনহন করে বেডরুমে গেল। ফারাবি তখন কোমরে হাত দিয়ে গোল গোল ঘুরছে, কিছু একটা খুঁজছে সে। ফারাবি, আমার দিকে তাকাও। ফারাবি তাকালো। তুমি দেখতে পাচ্ছ আমি যে 5 মাসে প্রেগনেন্ট? হ্যাঁ, দেখতে পাচ্ছি। পেটটা তোমার ভালোই ফুলেছে। আমার কি মনে হয় জানো, আমাদের টুইন বেবি হবে। কিন্তু ওই দিন ডাক্তার বললো না কেন? আলটাতে কি দেখা যায়নি নাকি? চুপ শয়তান লোক, আমি ওসব ভাবতে বলেছি? আমি 5 মাসের প্রেগনেন্ট, তুমি জানো না এই পেট নিয়ে আমার চলতে ফিরতে কষ্ট হয়? তবু কেন ষাঁড়ের মতো এমন ডাকছো বারবার? চেঁচিয়ে উঠল শ্রাবণী। শ্রাবণীর এমন চেঁচানোতে ভয় পেল ফারাবি। সে জানে শ্রাবণীর বড্ড রাগ। রাগ তার নাকের ডগায় থাকে। ফারাবি ঠোক গিলল, মিনমিন করে বলল। জানি তো আমি কিছু খুঁজে পাই না। আমি রেডি হওয়ার সময় একটু রুমে থাকলে কি হয়? তুমি ছোট বাচ্চা যে তোমাকে আমি ধরে ধরে রেডি করিয়ে দেব? 2 দিন পর বাচ্চার বাবা হবে তুমি, এখন না পেলে কখন পাবে? ফারাবি ঠোঁট উল্টালো। সকাল সকাল বউয়ের ক্রোধের মুখে পড়া ভালো কথা নয়। ফারাবি স্ত্রীকে শান্ত করতে চাইল। তাকে আলতো করে জড়িয়ে ধরে তার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল। এত হাইপার হতে নেই সোনা। আমার মেয়েটা তো পরে ভয় পাবে। মেয়ে? তুমি জানলে কি করে মেয়ে হবে? আমার মন বলছে। আমি চাই না ফারাবি, আমি মেয়ে চাই না। এই দুনিয়াটা মেয়েদের জন্য বড্ড কঠিন। পুরুষেরা মেয়েদের ঠকাতে দুদণ্ডও ভাবে না। আমি চাই না আমার মেয়েটাও এমন ঠকে যাক। শ্রাবণীর কথায় ভ্রু কুচকালো ফারাবি। বলল। এমন কেন বলছো? জানি না কেন বলছি, বলতে মন চাইলো তাই বলে দিলাম। বাধ্য এসব কথা, তুমি খেতে এসো, দেরি হয়ে যাচ্ছে তোমার। ফারাবিকে ছেড়ে দিয়ে শ্রাবণী চলে গেল রান্নাঘরের দিকে। শ্রাবণী যাওয়ার দিকে নিশ্চল চোখে তাকিয়ে রইল ফারাবি। শ্রাবণীর কথাগুলো শুনে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল তার। তার মেয়েকে কেউ ঠকাবে এই কথাটা তার কানে বাজতে লাগলো। ঠকে গেলে কেমন লাগে, খুব কি দুঃখ লাগে। ভেতরে কিছু ভাঙা তীব্র শব্দ হয়। দুপুর 12টা। শ্রাবণী ঠিক করেছে আজকে ফারাবির অফিসে লাঞ্চ নিয়ে যাবে। প্রেগন্যান্সির আগে সে প্রায়শই ফারাবির অফিসে লাঞ্চ নিয়ে যেত। দুজনে একসাথে গল্প করতে করতে দুপুরের খাবার শেষ করত। আজও তেমন ইচ্ছে হলো শ্রাবণীর। সে সর্ষে ইলিশ রাঁধল, সাথে পোলাও আর মুরগির কষা মাংস। সর্ষে ইলিশ ফারাবি তেমন পছন্দ করে না, এটা অন্য একজনের জন্য। সবকিছু গুছিয়ে নিয়ে শ্রাবণী তৈরি হয়ে নিল। আজকে খুব সুন্দর করে সাজলো সে। একবার শাড়ি পরতে ইচ্ছে হয়েছিল, সেই ইচ্ছে বাদ দিয়ে গোল জামাই পরল সে। এত উঁচু পেট নিয়ে শাড়ি পরলে ভালো দেখাবে না। এমনিতেই তার স্বামী তার দিকে কোনো খেয়াল নেই। বাসার সামনে থেকে রিক্সা নিয়ে সোজা ফারাবির অফিসে চলে এলো সে। বাসা থেকে ফারাবির অফিস বেশি দূরে নয়, মিরপুর 2 থেকে মিরপুর 10। ফারাবির অফিসে সবাই শ্রাবণীকে চেনে। শ্রাবণীকে আচমকা দেখে ভড়কে গেল ফারাবির বিয়ে। ছেলেটা শ্রাবণীকে দেখে আমতা আমতা করতে শুরু করলো। তা দেখে শ্রাবণী মশকরা করে বলল। কি ব্যাপার রাজু, এত ঘামছো কেন? চুরি টুরি করেছো নাকি? আব্বে ম্যাম, আপনি হঠাৎ? আমাকে দেখে খুশি হওনি? কতদিন পর এলাম। আমি তো ভেবেছিলাম আমাকে দেখে তুমি খুশি হবে। তা না ম্যাম। আচ্ছা থাকো, তোমার স্যারের সাথে দেখা করে আসছি। রাজুকে আর কিছু বলতে না দিয়ে শ্রাবণী চলে গেল ফারাবির কেবিনের দিকে। দরজা খুলতেই চোখে পড়ল একে অপরের সাথে লেপ্টে থাকা দুজন নরনারীকে। ফারাবি আর মাইশা তখন একে অপরের আলিঙ্গনে আবদ্ধ। শ্রাবণীকে তারা এখনো দেখেনি। শ্রাবণী শুকনো কেশে প্রেমিক যুগলের মনোযোগ আকর্ষণ করতে চাইল। শব্দ পেয়ে একে অপরকে ছেড়ে দাঁড়ালো ফারাবি আর মাইশা। শ্রাবণী তখনও দরজায় দাঁড়ানো। শ্রাবণীকে দেখে বুকটা ধক করে উঠল ফারাবির। শ্রাবণকে কি জবাব দেবে সে? কেমন রিয়েক্ট করবে শ্রাবণ? ফারাবি ভয় পেতে শুরু করলো। শ্রাবণ, সারপ্রাইজ দিতে এসেছিলাম। মিষ্টি হেসে শীতল কণ্ঠে বলল শ্রাবণী।
শ্রাবণীর এই শীতল কণ্ঠস্বর ফারাবির গায়ে হিম ধরিয়ে দিল। তার কপালে ফুটে উঠল সরু ঘামের রেখা। এসির মধ্যে থেকেও সে ঘামছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, অনেকটা পথ এসেছি তো তাই। আমি একটু বসি, হ্যাঁ? শ্রাবণী একটা চেয়ার টেনে বসলো, হাতের খাবারের ব্যাগটা রাখলো টেবিলের উপর। আসো একসাথে লাঞ্চ করি। কতদিন হয়ে গেল আমরা একসাথে লাঞ্চ করি না, তাই না মাইশা? মাইশার দিকে তাকিয়ে কথাটা বলল শ্রাবণী। শ্রাবণীকে এই সময় এখানে দেখে প্রথমে একটু রাগ হলেও নিজেকে সামলে নিল মাইশা। তার আর ফারাবির সম্পর্কের কথা এক না একদিন শ্রাবণীকে জানতেই হতো। আজকে জেনেছে ভালোই হয়েছে, তাকে আর আলাদা করে কোনো কষ্ট করতে হয়নি। কিরে মাইশা, দাঁড়িয়ে আছিস কেন? আয়, নাকি রাগ করেছিস? রাগ করব কেন? করতেই পারিস, তোদের কোয়ালিটি টাইমে ডিস্টার্ব করলাম কিনা। আসলে আমি জানতাম না তোরা দুজনে একটু পার্সোনাল টাইম স্পেন্ড করছিলি। জানলে 8 ঘন্টা পরেই আসতাম। খুব স্বাভাবিক ভঙ্গিতে আর স্বাভাবিক কণ্ঠে কথাগুলো বলল শ্রাবণী। শ্রাবণীকে এমন স্বাভাবিক থাকতে দেখে ভ্রুকুচকে তার দিকে তাকালো মাইশা। এত বড় একটা সত্যি জানার পরেও এই মেয়ে স্বাভাবিক কিভাবে আছে? চেঁচামেচি কেন করছে না শ্রাবণী? এত স্বাভাবিক থাকার মেয়ে তো শ্রাবণ নয়। তবে আজ কি হলো? অতি শোকে পাথর হয়ে গেল নাকি এই মেয়ে? কিরে আয়, তোর জন্য আজকে সর্ষে ইলিশ করেছি। শ্রাবণীর কথায় আরো এক দফায় অবাক হলো মাইশা। তার জন্য সর্ষে ইলিশ করেছে মানে? শ্রাবণী কি জানতো সে এখানে আসবে? কিভাবে জানতো? সে তো ফারাবিকেও বলে আসেনি। তাহলে মনে মনে মাইশার সন্দেহ বাড়ল। সে আর কোনো কথা না বলে শ্রাবণীর পাশের চেয়ারটায় গিয়ে বসলো। শ্রাবণী খুব যত্ন করে ওদের দুজনের পাতে খাবার তুলে দিল। ফারাবি সমান তালে শ্রাবণীকে দেখে যাচ্ছে। এ কোন শ্রাবণ? এটা তো তার শ্রাবণ নয়। শ্রাবণী কোনো রিয়্যাক্ট কেন করছে না? এত শীতল আচরণ কেন তার? শ্রাবণীর এই শীতল আচরণ ফারাবির গায়ে কাঁটা ফুটিয়ে দিল যেন। সে অসহায় গলায় ডাকলো, শ্রাবণ। খাওয়া শেষ করো ফারাবি, খাওয়ার সময় কথা বলতে হয় না। আজকের লাঞ্চটাও ফারাবির হাতেই শেষ করলো শ্রাবণী। যা দেখে মাইশার হিংসের পারদ আরো একটু বাড়ল। তবে তার এই হিংসেটা পাত্তা পেল না, না শ্রাবণীর কাছে আর না ফারাবির কাছে। এটা সত্য, শ্রাবণীর সামনে থাকলে ফারাবি দুনিয়া ভুলে যায়। তার সামনে কে আছে কে নেই তা সে দেখতে পায় না। শান্তিপূর্ণভাবে তারা সেদিনের দুপুরের খাবার শেষ করলো। খাওয়া শেষ হতেই ফারাবি সবকিছু গুছিয়ে রাখলো। তো ফারাবি বাড়ি ফিরবে কখন? লেট হবে আজকে? না, লেট হবে কেন? আমি তোমার সাথেই ফিরবো। ফারাবির কথায় ভ্রু কুচকালো মাইশা। ফিরে যাবে মানে? আজকে তো তাদের মুভি প্ল্যান ছিল। ফারাবি, আজকে আমাদের মুভির প্ল্যান ছিল, ভুলে গেছো? মাইশার কথায় ফারাবি একবার তাকালো শ্রাবণীর দিকে, বলল, আজকে আর হবে না, আমাকে বাড়ি ফিরতে হবে। ফারাবির কথায় শ্রাবণী হাসলো। সে জানে ফারাবি তার পেছন পেছন ঠিক আসবে। আজকে দুনিয়া উল্টে গেলেও শ্রাবণীকে কাছছাড়া করবে না ফারাবি। শ্রাবণী কুটিল হাসলো। শ্রাবণী ওদের দুজনের মাঝে আর পড়তে চাইল না। তাদের নিজেদের ব্যাপার তারা নিজেরা বুঝে নিক। শ্রাবণী বেরিয়ে যেতেই ফারাবিও ছুটল তার পেছন পেছন। মাইশা বার দুয়েক তাকে পেছনে ডাকলো, তবে কাজ হলো না। ফারাবি শুনল না। তার এখন মাইশার ডাক শুনবার সময় নেই। শ্রাবণীর সাথে তার কথা বলতে হবে। তার শ্রাবণ যদি তাকে ভুল বুঝে, তাকে ছেড়ে চলে যায়। অজানা আশঙ্কায় ফারাবির বুকটা ধক করে উঠল। সে শ্রাবণীকে হারাতে চায় না, কোনোভাবেই না। শ্রাবণীকে ছাড়া সে বাঁচতে পারবে না।